আজ মাহার বিয়ে। পাত্র অপরিচিত কেউ নয়, তারই খালাতো ভাই মাসহুদ তার পাত্র। পাত্র বললে ভুল হবে, কারণ মিনিট দশেক আগে সে ভাই থেকে পাত্র এবং পাত্রের পাট চুকিয়ে স্বামী নামক সম্পর্কে পদার্পণ করেছে। বাড়ির সবাই আনন্দিত প্রসন্ন, শুধু স্বামী স্ত্রী দুজনে বাদে। ছোট থেকে তারা একে অপরকে ভাই বোন বলে ভেবে এসেছে, একে অপরকে এই পরিচয় স্নেহ এবং সম্মান করেছে। হঠাৎ করে কয়েকদিনের রদবদল তাদের সম্পর্কে দোটানা ঠিকই সৃষ্টি করেছে, তবে সেটা একেবারে অস্বাভাবিকভাবে নয়। তাদের আম্মাজানদের ইচ্ছে ছিল দু বোন থেকে বিয়ান হওয়ার, সে কথা সবাই জানত। কিন্তু প্রথম দিকে কেউ এ ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, নেহাতি একটা মশকরা ভেবেছিল। নয়তো মাহা পেটে আসা মাত্রই মাসুদের মা মাহার মায়ের কাছে তার ছোট মেয়েকে বৌমা করার প্রস্তাব দেন। জন্মের পূর্বে ঠিক করে রাখা এই বিয়েটাকে মাহা গুরুত্ব দেয়নি। মাহার মনে হলো প্রথম থেকে বিয়েটার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত ছিল, তাহলে কোনো না কোনো ফন্দি ফিকির খাটিয়ে ভাইকে জামাই বানানো থেকে বিরত থাকা যেত। মাহা যতটুকু জানে, মাসুদেরও একই মনোভাব তার প্রতি। মাসুদ তাকে শুধু বোনই ভাবত। এজন্য তো যখন তার একটি মেয়েকে পছন্দ হয়, তখন সে মাহাকে নিয়েই তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। মাহার ভাবি পছন্দ করা নিয়ে মাসুদ বেশ চিন্তিত ছিল, কারণ মাহার পছন্দের ওপর ও চোখ বুঝি বিশ্বাস করতে পারে। সেই বোন মাহাকে বউ হিসেবে মানতে কষ্ট হবে বইকি। মাহা এবং মাসুদের এই বিয়েতে যেমন অনীহা ছিল, তেমনি তাদের দুজনেরই স্বভাব ব্যর্থতা। বাবা মায়ের কথার উপর আজ অবধি তারা কখনো কথা বলেনি। যাই হয়ে যাক না কেন, বাবা মায়ের আগে কোনো কিছুই নয়। সর্বদা জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি মা এবং বাবা। শুধু ওদের নয়, ওদের বাকি ভাই বোন এবং মামাতো ভাই বোনদেরও একই অবস্থা, একই শিক্ষায় শিক্ষিত সবাই। তাই নিজেদের পছন্দকে দূরে রেখে তারা হাসি মুখে বাবা মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। তারা যদি বিয়েতে খুশি হয়, তাহলে সেটাই আদেশ মাসুদের জন্য। মাহার কোনো পিছুটান ছিল না। তবে মাসুদের পছন্দের মেয়ে প্রিমা, তাকে নিয়ে মাসুদ বেশ সিরিয়াস ছিল। মাহা জানত সব। ভাইয়ের ভালোবাসা যাতে না হারায়, তাই বিয়েটা ভাঙার দায়িত্ব নিতে চেয়েছিল। এতে সবাই মাহাকে ভুল বুঝত বলে মাসুদ মাহার ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে শুদ্ধ পুরুষ সাজতে চায়নি। মাহাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল তার বড় বোন রাহা। মাসুদেরও বড় রাহা, বিবাহিত, যমজ পুত্র সন্তানের জননী। মাহাকে বিয়ে রাতের সকল বিষয় রাহা বুঝিয়ে দিয়ে গেল। মাহা গোপন এবং নতুন তথ্যগুলো জেনে লজ্জায় লাল হয়ে ওঠে। মাহা বরাবরই শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী, তাই প্রেম জিনিসটা তার নিজের পক্ষ করে হওয়া ওঠেনি। চারপাশে বন্ধুদের প্রত্যক্ষ প্রেম যতটা চোখে পড়েছে, ততটুকুই তার প্রেমের জ্ঞান। রাত গভীর হয়, 10:30 বাজে। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের সঙ্গে আরও একটি আওয়াজ মাহা স্পষ্ট টের পায়। সেটা হচ্ছে হৃদস্পন্দনের লাপডাপের আওয়াজ। হাত ঘামছে, কপাল ঘামছে, পা ঝিমঝিম করছে একটানা 8 ঘন্টা একইভাবে বসে থাকার জন্য। মাহা ঘুমটা মাথার উপর তুলে দরজার পানে তাকায়। বাইরে মাসুদ ভাইয়ের গলা শোনা যাচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। মাহা টের পেল বাকি ভাই বোনেরা বাসর সাজিয়েছে বলে টাকা চাচ্ছে। মাহা দ্রুত ঘুমটা টেনে দিল। মাসুদ ভাই এলো আরও 15 মিনিট পরে। ঘরের দরজা লাগিয়ে মাসুদ বলল, তোর অজু আছে? না থাকলে করিয়ায়, নামাজ পড়ে তারপর কথা বলবো। অজু আছে। দুজনে সালাত আদায় করে বিছানায় বসে। মাসুদের চোখ ফোনে, কিছু একটা দেখছে সে। মাহা মাথায় পিন দিয়ে গজে রাখা ওড়না খোলার চেষ্টা করছে। মাসুদ সেটা লক্ষ্য করে বলল, দাঁড়া, আমি খুলে দিচ্ছি। মাসুদ এগিয়ে আসতেই মাহা ভয়ে আতঙ্কে পিছিয়ে গেল। রাহা বলেছে মাসুদ যা বলবে তাতে সায় দিতে, এটা দাদি এবং নানির তরফ থেকে আদেশ। কিন্তু মাহা জড়তার পাশাপাশি একটা অস্বস্তি ভাব অনুভব করছে। সারা জীবন ভাই বলে জানা মানুষটা, যার স্পর্শ সর্বদা ভাইয়ের স্নেহ হিসেবে নিয়েছে, তার স্বামীরূপের স্পর্শ হঠাৎ নিতে পারছে না। কেমন অদ্ভুত লাগছে। লোকে বলে বিয়ে হলেই আলাদা টান তৈরি হয়ে যায়। মাহারও হয়েছে, সম্মান বেড়েছে, আনুগত্য বেড়েছে। কিন্তু ওই মাসুদ ভাইয়ের এত স্বাভাবিক আচরণ মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। যেখানে সে জানে মাসুদ ভাই একটি মেয়েকে অসম্ভব ভালোবাসতেন, হোক সেটা একতরফা, তবু তো বাসতেন। 7 দিনের প্রেমের সম্পর্ক ছিল, হয়তো কন্টিনিউ করতে পারেনি বাকি দিনগুলো, কিন্তু তার মনে অন্য নারী ছিল। মাহার মনে এই স্মৃতিটা দাগ ফেলে দিয়েছে। হঠাৎ চাপা অভিমান মনে বসে গেল। মাহা ভাবছে সে তো কখনোই কাউকে মন দেয়নি, তাহলে তার সঙ্গে এমন মানুষের বিয়ে কেন হলো, যার জীবনে বিশেষ একজন নারী ছিল, যাকে সে প্রিয়সী রূপে চেয়েছিল। মাসুদ মাহার সরে যাওয়ার একটা কারণ ভেবে বলে, দেখ মাহা, তুই যেমন বিয়েটা হোক সেটা চাসনি, আমিও চাইনি। প্রেমার কথা তো জানিসই, তবু আমি চেষ্টা করছি। স্বামী হিসেবে না হোক, আগের মতো বন্ধু হিসেবে ভাব আমাকে। তাছাড়া এইসব বিয়ে তো তোর জীবনে 18 বছর পরে এসেছে, কিন্তু জন্মের পর থেকে যে মাসুদ ভাই তোর জীবনে এসেছিল, তাকে মনে করি না হয় স্বাভাবিক হ। আপনি কি সম্পর্কটা সত্যি কন্টিনিউ করতে চান মাসুদ ভাই? প্রেমা আপুকে ভালোবাসেন না? ভালোবাসি হয়তো, কিন্তু এখন আমি বিবাহিত। পরকীয়ার সম্পর্কটা আমার কাছে ঘৃণ্য একটা ব্যাপার, তাই চাপ নিস না। নিজের পাশাপাশি তোকেও বদনাম করার চেষ্টা করবি না তোর মাসুদ ভাই। ও
এখন তো ভাইও বলা যাবে না। দাদি নানিদের করা আদেশ স্বামীকে ভাই বলা নিষিদ্ধ। তুই বরং নাম ধরে ডাক, আমার কোনো আপত্তি নেই। ও, আমাকে নিয়ে মনে ভয় পুষে রাখিস না। আমার সীমা আর তোর পরিস্থিতি দুটো সম্পর্কে আমি অবগত। তোকে সবসময় বোন ভেবেছি, হঠাৎ বউ হয়ে গেলেই তো বউ ভেবে বসা যায় না। তোর ক্ষেত্রেও সেম কাহিনী। তাই সম্পর্কটাকে সময় দে, হয়তো একসময় ঠিক হয়ে যাবে। নয়তো তোর যা ইচ্ছে হয় করিস। আমার যা ইচ্ছে মানে, যদি সম্পর্কটা মানিয়ে নিতে অসুবিধা হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। সারা জীবন অসুখী হয়ে কাটানো একটা অসুস্থ সম্পর্ক বইয়ে কষ্ট পাওয়ার পার্মানেন্ট ব্যবস্থা থেকে না হয় তোকে মুক্ত করে দেব। মাহার বুক ভার হয়ে আসে। মাসুদ এখনও ওকে নিয়ে ওর ভালো ওর শোক নিয়েই ভাবছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাহার উচিত নয় মাসুদকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। স্বাভাবিক ব্যবহার না করলে মাসুদ নিজের কাছে ছোট হয়ে থাকবে, মনে মনে কষ্ট পাবে মাহার পরিবর্তনে। তাই মাহা নিজেও হাসার চেষ্টা করে বলল, আপনি যখন চেষ্টা করবেন সম্পর্ক টিকিয়ে রাখার, তখন আমিও চেষ্টা করব সবটা মানিয়ে নেওয়ার। গুড, বুঝলি মাহা, আমরা আমাদের বাবা মাকে এতটাই ভালোবাসি। সৃষ্টিকর্তা এই ভালোবাসার উত্তম নিয়ামত দান করবেন। আমাদের তার উপর ভরসা রাখা উচিত। কষ্ট পাস না, আফসোস করিস না। মনে কষ্ট জমিয়ে না রেখে মনে যখন যা আসবে আমাকে বলবি, ঠিক আছে? মাহার বলতে ইচ্ছে করল, আপনি আমাকে আপনার মনে সব কথা বলবেন, কিন্তু বলতে পারল না। কোথায় যেন বেঁধে যাচ্ছে, কণ্ঠস্বর মন্থর হয়ে আসে। মাসুদ মাহাকে শুতে বলে একপাশে। মাহা শুয়ে পড়ে নিশ্চুপ। মাসুদ লাইট অফ করে পিঠে বালিশ ঠেকিয়ে বসে। ফোনের আলোয় তার গম্ভীর চেহারা ভেসে ওঠে। চিন্তিত ভাব স্পষ্ট। মাহার ঘুম আসে। কিছু সময়ের মধ্যে ঘুমের অতলে হারিয়ে গেল সে। হঠাৎ মাসুদের চিৎকারে মাহার ঘুমটা কাঁচা হয়ে গেল। সে বেশ জোরে বলছে, এসব হয়েছে সন্ধ্যায়, আর তোরা এখন বলছিস? ওকে হসপিটালে নেওয়া হয়েছে? কেমন আছে এখন? জ্ঞান ফিরবে কখন? এমন আরও বাক্য ভেসে আসে কানে। মাহা উঠে বসে। মাসুদ মেঝেতে ধপ করে বসে পড়ে। চোখের কোনায় পানি জমে আছে। সে যথাসম্ভব চেষ্টা করছে বাড়িধারা বর্ষিত হতে না দেওয়ার। মাসুদকে এভাবে দেখে মাহার মস্তিষ্ক থমকে গেল। অনুভূতি শূন্য হয়ে পড়ল মুহূর্তেই। মাসুদকে এভাবে এমন অবস্থায় খুব কম দেখা যায়। মাহা এগিয়ে গিয়ে বরাবরের মতো মাসুদের হাতে হাত রেখে রুদ্ধস্বরে শুধায়, কি হয়েছে? মাসুদ অস্পষ্ট গলায় বলল, প্রেমা সুসাইড অ্যাটেম্প্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। মাসুদের বলা বাক্যটি কানে পৌঁছাতেই মাহার হিতায়ত জ্ঞান লোপ পেল। কাপা গলায় প্রশ্ন করল, আপনার জন্য? না, তাহলে? ও যে ছেলেটাকে ভালোবাসত, যার সাথে বিয়ে ঠিক হয়েছে শুনলাম, গতকাল সে নাকি তার নয়া প্রেমিকার সঙ্গে রুম ডেট করতে যে ধরা খেয়েছে। সেটা দেখে অতিরিক্ত কষ্টে প্লাস পরীক্ষার ফলাফলের অতিরিক্ত অবনতি দেখে প্রেমা এমন স্টেপ নিয়েছে। আমি ওকে বারবার মানা করেছিলাম কোনো ভুল স্টেপ না নিতে, তারপরও মেয়েটা শুনল না। আমাকে নাকি একবার দেখতে চেয়েছে, মাপ চাইবে বলে। এই ধারণা আমাকে কষ্ট দিয়েছিল বলেই ওর সঙ্গে এমন হয়েছে। কিন্তু বিশ্বাস কর মাহা, আমি কখনো ওর খারাপ চাইনি। মাসুদের প্রতিটি বাক্য জড়িয়ে যায়। মাহা কথার খেয়ে হারিয়ে ফেলল। মাসুদের চেহারায় অসহায়তার ছাপ স্পষ্ট। আজকের মধ্যে এমন কিছু শুনবে আশা করেনি সে। এমনিতে বিয়ে নিয়ে সারাদিন ব্যস্ততা ও ধকলের মধ্যে কাটিয়েছে, তার উপর এখন মানসিক অশান্তি। মাসুদের কষ্ট হচ্ছে। প্রেমাকে সে আসলে পছন্দ করত, সেটা অনুভব করেই মাহা প্রশ্ন করে, এখন কেমন আছে প্রেমা আপু? সারভাইভ করার চান্স কম। হসপিটালে যাওয়ার পথে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্টও হয়েছে। মাহা কিছু একটা ভেবে বলল, চলুন। মাসুদ মাহার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায়? মাহা খুবই গোপনীয় কথা বলার ভঙ্গিতে বলল, প্রেমা আপুকে দেখতে। আপনি বলেছেন আমাকে যেন আমি আগে বন্ধু ভাবি, আমি সেটাই ভেবেছি। এখন আপনার আপুর কাছে যাওয়া উচিত। তাই চলুন। আমি সাথে না গেলে বাড়িতে সমস্যা হতে পারে, তাই আমিও যাব। আমি না হয় হসপিটালের বাইরে থাকব। মাসুদ চোখ রাঙিয়ে তাকায়। চেহারায় কাঠিন্য ভাব প্রকাশ পায়। কণ্ঠে তেজ ঢেলে বলে, অনেক বুঝতে শিখেছিস। একা একা ভেবে নিচ্ছিস সব। এখন যেতে হবে না, তুই ঘুমাতে যা। আমি কাল সকালে গিয়ে দেখে আসব। আজ যদি যেতে না পারেন আপনি আফসোস করবেন না তো? আমার কথা শুনুন, কেউ তো জানবে না। গিয়ে দেখে চলে আসব। আপনার মনও শান্ত হবে নিজের চোখে আপুকে একবার দেখে আসলে। মাসুদের তরফ থেকে কোনো উত্তর এলো না। মাহার কান্না পেয়ে গেল মাসুদের ভারাক্রান্ত চেহারা দেখে। চোখের সাথে সাথে নাকেও পানি চলে আসে। নাক টেনে মাহা প্রায় কেঁদে বলল, আপু অতটাও খারাপ ছিল না, চলুন না গিয়ে দেখে আসি। আপু যদি মারা যায় তাহলে আমারও কষ্ট হবে, আপনার কষ্ট হবে। একবার দেখে আসলে কি হয়? আপনাকে কষ্টে দেখে আমার ভালো লাগছে না। আপনাদের কারো কষ্ট সহ্য হয় না আমার, আপনি জানেন না। মাহার নাক টানার শব্দে মাসুদ স্পষ্ট টের পেয়েছে এই সিজকাদুনে মেয়েটা আবারও কেঁদে ভাসাবে। মেয়েটার সবার প্রতি এত মায়া, কারো কষ্ট দেখতে পারে না। ওর এই কথাগুলো শোনার পর মাসুদেরও খারাপ লাগছে। আগের তুলনায় অত্যাধিক চাপ অনুভব করছে বুকে। না যাওয়া পর্যন্ত মাহা থামবে না, কান্নাকাটি শুরু করে দেবে। এরপর কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাবে।
মাহার কান্না থামানোর জন্য হলেও মাসুদকে এবার যেতে হবে। মাসুদ পাঞ্জাবের পকেটে হাত দিয়ে বাইকের চাবি আছে কিনা চেক করে। সৌভাগ্যবশত ভাবে চাবিটা আছে। মাসুদ চাবি বের করে বলল, শালটা জড়িয়ে নে গায়ে, বাইরে ঠান্ডা, তোর ঠান্ডার দোষ আছে, এভাবে গেলে অসুস্থ হয়ে যাবি। মাসুদের এই ছোট্ট বাক্য তিনটি শুনে চমকে গেল মাহা। বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা অনুভূত হলো, সুখ অনুভূত হলো। মাসুদের এমন মুহূর্তে মাহার যত্ন নেওয়াটা মাহাকে বিস্মিত করে। একজন পারফেক্ট মানুষ মাসুদ, যেই মানুষটার প্রেমের অনুভূতি পেয়েছে সে নিঃসন্দেহে সৌভাগ্যবতী। মাহার হয়তো সেই সৌভাগ্য নেই, তাতেও মাহা অসুখী নয়, কারণ প্রেম ছাড়াও যে যত্ন সে মাসুদের কাছ থেকে পেয়েছে পায় সেটাও বা কম কিসে। মাহা চায় ছেলে, ভাই, বন্ধু হিসেবে মাসুদ যতটা নিখুঁত, স্বামী হিসেবে যেন ততটা হয় ভবিষ্যতে। চুপিসারে গেটের বাইরে এসে বাইকে বসে মাসুদ। মাহা উঠতে পারছে না, শাড়ি পরে থাকায় কুচি ঢিলে হয়ে গেছে, যার দরুন শাড়ির বেগ পেতে বেশ কষ্ট হচ্ছে। মাসুদ আহত গলায় বলল, আমাকে ধরে ওঠ, দ্রুত কর মাহা, আমাদের ফিরতেও সময় লাগবে। মাহা মাসুদের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। আজ প্রথমবার মাসুদের বাইকে উঠেছে সে, আগে কখনো ওঠেনি। মাহা সবসময় ঠাট্টা করতো এটা বলে, আপনার বাইকের ফার্স্ট রাইড আমাদের ভাবি পাই মাসুদ ভাই। যে বাইকে খালামণি ওঠেনি সে বাইকে কেউ উঠবে না ভাবি ছাড়া, হয় খালামণি, না হলে আপনার বইয়ের জন্য জায়গাটা বাঁচিয়ে রাখুন, বিনিময়ে আপনি চাইলে আমাদের খাওয়াতে পারেন, আমরা আপনাকে ছাড় দিচ্ছি আর আপনি আমাদের দেবেন, হিসাব ক্লিয়ার। স্মৃতিচারণ করে পুনরায় জড়তায় জড়িয়ে গেল মাহা। বাইকে উঠে দ্রুত বজায় রেখে বসে মাসুদ রেগে বলল, আমাকে ধরে বস, 1 মাইল দূরে গিয়ে বসিস কেন? পেছন থেকে পড়ে গেলে টের পাবো, সরে আয় সামনে, শাড়ির আঁচল শাল দেখে বল ঠিক আছে কিনা। মাহা সরে এসে মাসুদের কাঁধে হাত রেখে শাড়ি শাল ঠিক করে, এরপর কোমছরে বলে, ঠিক আছে, বাইক স্টার্ট দিব। হাওয়ার বেগে ছুটতে থাকে বাইক। মাসুদ বরাবরই স্পিড বাড়িয়ে রাইড করে, যেটা দূর থেকে দেখলেও মাহার ভয় লাগত। আজ সচকে দেখে উপভোগ করে মাহার হাত পা কাঁপে। প্রচণ্ড ভয়ে মাসুদের শার্ট খামছে ধরে সে, নখ ডেবে গেল ঘাড়ে, ব্যথা পায় মাসুদ। সাথে এটা অনুভব করে মাহা স্পিড দেখে ভয় পাচ্ছে। মাসুদ ওর ভয় কাটানোর জন্য বলে, ভয় পাস না মাহা, আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, আমাকে তুই এতটুকু বিশ্বাস করতেই পারিস। আমি আপনাকে বিশ্বাস করি মাসুদ ভাই। কেঁপে ওঠে মাহার কণ্ঠ। ঘণ্টাখানেকের মধ্যে হসপিটালে পৌঁছে গেল ওরা। মাহা বাইরে অপেক্ষা করতে চেয়েছিল, মাসুদ রাজি হয়নি। মেয়েটাকে সঙ্গে করে এনেছে একা ছেড়ে দেওয়ার জন্য নয়। মাহা কেবিনের সামনে যেতেই প্রেমার বোন আর মাকে দেখতে পেল। প্রেমার বোন পৃথিশা মাসুদকে চেনে, তাই মাসুদকে দেখা মাত্রই দ্রুতকে ভেতরে নিয়ে যেতে চাইল। পেছনে মাহাকে সে খেয়াল করল না। মাসুদ থেমে মাহাকে দেখিয়ে পৃথিশাকে বলল, ও মাহা, প্রেমাকে দেখতে এসেছে। পৃথিশা এবার মাহাকে লক্ষ্য করে। বিয়ের পোশাক দেখে বুঝতে বাকি রইল না তার পরিচয়। পৃথিশা গম্ভীর কণ্ঠে বলল, ওকে তুমি না আনলেও পারতে মাসুদ, প্রেমার রিয়াক্ট করতে পারে, ওকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে। মাহা দ্রুত বলল, আমি বাইরেই থাকছি, উনি গিয়ে দেখে আসুক। মাসুদ পৃথিশাকে বলল, ওকে একটু দেখবেন আপু, এও এখনও বাচ্চাদের মতো, এদিক ওদিক চলে গেলে খুঁজে পাওয়া যাবে না। আর মাহা, পৃথিশা আপুর সাথে সাথেই থাকবি, আমি না আসা অবধি কোথাও যাবি না, ঠিক আছে? মাহা মাথা নেড়ে বলল। মাসুদ ভেতরে যেতেই পৃথিশা অবাক চোখে তাকায় মাহার দিকে। মাসুদের বাক্য, কণ্ঠে যে দরদ, দায়িত্ব দেখল, মাহার ব্যবহারে যে মানবিকতা দেখল, তা যদি সত্য হয় তাহলে ওর বোনের প্রতি এদের মনোভাব আসলে কি? বিয়ের রাতে বাসর না করে মাসুদ হয়তো প্রেমার টানে শুতে এসেছে, কিন্তু মাহা সে কেন এসেছে? তার তো মাসুদের জন্য এটা নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। অথচ স্বামীর প্রিয়সীর অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটা এমন ভাব নিয়ে এসেছে যেন প্রেমা ওর নিজের বোন। মাহার প্রতি পৃথিশার স্নেহস্লোভ ভাব জাগে মনে। মাহা চমৎকার একটি মেয়ে, এই একটি বাক্যই অনবরত মনে দরজায় কড়া নেড়ে বলছে বোনের স্নেহের সকল অনুভূতিরা। ভেতর থেকে প্রেমার মৃদু চিৎকার ভেসে আসে। প্রেমা কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ভালোবাসবে মাসুদ? আগের মতো ভালোবাসবে? বলো, কথা বলো মাসুদ। নাকি নতুন কাউকে পেয়েছো বলে আমার উপর থেকে মন উঠে গেছে? তুমিও ওদের মতো, ওইসব ছেলেদের মতো যারা শুধু। বলতে বলতে হাঁপানি উঠে গেল প্রেমার। মাহা দরজার সামনে এসে দাঁড়ায়। পৃথিশা মাহার দিকে সরু চোখে তাকিয়ে বলে, বিলাপ করছে, ওর কথায় তুমি কষ্ট পেও না মাহা, একটা সত্য কথা বলবেন? কোন সত্য? প্রেমা আপু কি কখনো মাসুদকে ভালোবেসেছিল? সবাই যেটা জানে আমিও সেটাই জানি মাহা। প্রেমাকে আমি কখনো মাসুদের প্রতি দুর্বল হতে দেখিনি। এখন এমন কেন বলছে বুঝতে পারছি না। আমার বোনটার কী হবে জানি না, তাই ওকে কোনো কাজে বাধা দিচ্ছি না। ও হয়তো ভালো কোনো কাজের জন্যই এমন করছে। আত্মহত্যা ভালো কাজ, মহাপাপ। তবে ওর মরার জন্য এতটা প্রস্তুতি নেয়নি, জাস্ট কিছু স্লিপিং পিল খেয়েছিল। এখন এত খারাপ অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। তোমরা হয়তো এসব জানো না, গাড়ির অ্যাক্সিডেন্টটা হওয়ার পর গাড়িতে থাকা দুজন স্পট ডেড। আমার চাচার বাম পায়ের হাড় ভেঙে গেছে,
ঘাড়ে আঘাত লেগেছে। আমার পায়ের দিকে তাকাও, রক্ত লেগে আছে যেখানে সেখানে 4টা সেলাই লেগেছে। মাহা অবাক হয়ে বিচলিত গলায় বলে, আপনি বসুন আপু, আপনার পায়ে ব্যথা? ব্যথা? এ তো সামান্য ক্ষত, চিন্তা করুন, আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলি মাহা, এখন যেমন আছো সর্বদা তেমন থাকার চেষ্টা করবে। তুমি অনেকটা প্রেমার মতোই। এমন মানুষ পাওয়া দুষ্কর। মাহা বুঝল না পৃথিসার বলা কথাগুলোর অর্থ, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পৃথিসা মেঝের দিকে পাণ্ডুর চেহারা নিয়ে তাকিয়ে আছে। পৃথিসার মা এখানে নেই, উনি অজ্ঞান হয়ে পড়ায় তাকে কেবিনে শিফট করা হয়েছে। মাহা ভীতু চেহারায় কেবিনের দরজা খুলে ঢুকে গেল। মাহাকে দেখে প্রেমার বিলাপ করা থেমে যায়। মাসুদ মাহাকে দেখিয়ে বলল, ও আমার বউ প্রেমা, আমরা আজই বিয়ে করেছি। প্রেমা বিস্মিত কণ্ঠে বলল, কি? হ্যাঁ। আর তুমি জানো মাসুদ দায়িত্ব এড়িয়ে চলার মতো ছেলে নয়। মাহাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর না তোমাকে এখন বিয়ে করা সম্ভব। তুমি 2 দিন আগেও যদি বিয়ের কথা বলতে, তাহলে হয়তো সব ভুলে আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তুমি অনেকটা দেরি করে ফেলেছ প্রেমা। প্রেমার প্রখর দৃষ্টি দেখে স্বল্প ভয়ে মাহা মাসুদের বলিষ্ঠ দেহের পেছনে নিজেকে লুকানোর চেষ্টা করে। সেটা দেখে প্রেমার ঠোঁটে হাসি রেখা দেখা দিল। প্রেমা অস্ফুট স্বরে বলে, তাহলে তো ভালোই হলো, ভালো থেকো তোমরা। প্রেমার হাসি দেখে মাহা বলল, আপনি ঠিক হয়ে যাবেন আপু, দেখবেন খুব সুন্দর একটা বর পাবেন। মাসুদ মাহার দিকে তাকায়। প্রেমা বলে, বেঁচে থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমার বিয়েতে তোমরাও থাকবে। প্রেমার কথা বলতে কষ্ট হচ্ছে না আর, উত্তেজনা কমে এসেছে। প্রেমা ধীরে সুস্থে বলল, ভেবেছিলাম আমার জন্য মাসুদ কখনো কাউকে ভালোবাসতে পারবে না। ওর প্রতি অন্যায় করেছিলাম, ওকে প্রেমের নাটকের একটি গুটি বানিয়েছিলাম বন্ধুদের কথায়। কিন্তু কখন যে ওর ভালোবাসা আমার জন্য বদ্ধ হয়ে গেল সেটা বুঝে উঠতে পারলাম না। ওকে ঠকানোর পরিবর্তে নিজে ঠকে গেলাম আমার ভালোবাসার মানুষটির কাছে। স্লিপিং পিল খেয়েছি ঘুমানোর জন্য, মন শান্ত করতে। বোয়া ভাবলাম সুসাইড করার চেষ্টা করেছি। সবাইকে ডেকে এই আত্মহত্যার সংবাদ তিনি প্রচার করেছেন। চাচা নাকি আমাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন। আমি এমন অপয়ামে, যার কারণে গাড়িতে থাকা 2 জন মানুষ মরে গেল। চাচা আপু জখম হলো, বাঁচব কিনা জানা নেই। মাথার পেছনে কাজ ঢুকে আছে। তাই ভাবলাম মরার আগে একটা মানুষের উপকার করে যায় যে আমাকে সত্যিকারের ভালোবেসেছিল। মাসুদ দুর্দান্ত প্রেমিক মাহা, তোমাকে সুখে রাখবে। আমি শুধু ওর মনে নিজের জন্য ঘৃণা জন্মাতে এসব বলেছি। তুমি যেন কষ্ট পেও না এসব শুনে। আসল কথা কি জানো, প্রেমটা একটা অসুখ, সোয়াছে ভীষণ। না হলে তোমাকে আজ এখানে দেখতে পাই। তুমি আমাদের প্রেমটাকে মুগ্ধতার নজরে দেখেছ, আর আমি তোমাদের। আমি কখনো তোমার মাসুদ ভাইকে ভালোবাসিনি, এটা সত্য। তাই চেয়েছি তুমি আমাকে ভুলে নতুন করে প্রেমে পড়ো মাসুদ, যার প্রেমে তোমার প্রথম থেকেই পড়া উচিত ছিল। বরং এই প্রেমটাই উপযুক্ত, হালাল ভেজালমুক্ত প্রেম। শুভ কামনা রইল তোমাদের জন্য। আর পারলে মাফ করে দিও আমাকে। আমরা ভালো বন্ধু ছিলাম আর সর্বদা তেমনই থাকব। মাসুদকে নিয়ে সুখে থেকো মাহা। মুখোশধারী মানুষের মাঝে এমনটাই মানবিক সত্তা নিয়ে থেকো। আমাকে তুমি তোমার এই বিশেষ রাতে নিজের সুন্দর মুহূর্তের বরবাদ করে দেখতে এসেছো বলে ভালো লাগলো। তবে অতিরিক্ত ভালো না হয়ে একটুখানি স্বার্থপর হয়েও প্রিয় মানুষটাকে নিজের একান্তই নিজের করে রাখার মতো মধুর এবং সুখের স্বার্থপরতার অনুভূতি থেকে নিজেকে বঞ্চিত করো না। প্রেমার কথা শুনে মাহা মাসুদের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই মাহা শিউরে ওঠে। মাসুদের চোখ ওর উপরই নিবদ্ধ ছিল। প্রেমা মৃদু হাসে। মাসুদ বলল, দোয়া করব তোমার জন্য, যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো। আমাদের সকল কথা শেষ, এবার মাহাকে নিয়ে ফিরতে হবে। আসি প্রেমা। প্রেমা হেসে বলে, আসতে হবে না। যদি বেঁচে থাকি তাহলে সুযোগ পেলে আমি গিয়ে তোমাদের সাথে দেখা করে আসব। মাসুদ সেটা শুনে হালকা হেসে মাহার হাত ধরে বেরিয়ে গেল কেবিন থেকে। মাসুদ বাইকে উঠে মাহাকে ওর পেছনে বসতে ইশারা করে। মাহা পূর্বের ন্যায় বাইকে ওঠে মাসুদের কাঁধে হাত রেখে বসল। শোন। মাসুদের কণ্ঠে ব্যাকুলতা অনুভব করে মাহা। কি বলে মাহা মাসুদের দিকে তাকাতে মাসুদ বলল, তুই আমার জীবনে প্রথম না হলেও শেষ নারী হবি মাহা। কিন্তু প্রেম ভালোবাসা সেসব তো নেই আমাদের মধ্যে। তোর মধ্যে প্রেমে পড়ার মতো কিছু আছে কি না সেটা দেখার পর এটা নিয়েই ভাবব। আর তুইও আমাকে পরখ করে নিস। তোর পছন্দেরও তো একটা ব্যাপার আছে। তোর মতো সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। আর প্রেমা আপু, তোকে তো আগেই বলেছি, বিয়ের আগের অনুভূতিটা আমি বিয়ের পর অবধি টেনে আনব না। প্রেমার অধ্যায় তো সেদিনই শেষ হয়েছিল, যেদিন জেনেছিলাম ও নাটক করেছে। তবে ওর প্রতি আমার একটা আবেগ কাজ করছিল। এখন সেটার কাজ করার সিস্টেম অকেজো হয়ে গেছে। তাহলে এখন কি চাস? প্রতিটি স্বামী যাচাই, আমিও তাই চাই। মাহার চোখ বড় বড় করে তাকায়। প্রতিটা স্বামী যাচাই মানে? প্রতিটা স্বামী কি চায়? মাসুদও সেটা চাইবে কেন? সে কি নিজেকে মাহার স্বামী ভাবছে? হঠাৎ এমন কেন ভাবছে? মাহা চিন্তায় পড়ে গেল। মাসুদ বাইকের মিররে মাহার চিন্তিত চেহারা দেখে রসিকতা করে বলল, ভেবে বল মাহা, তুই কি সত্যি সতীন চাস?
প্রেমা কিন্তু বিয়ে করতে চাচ্ছে আমাকে। তুই চাইলে আমি ওকেও বিয়ে করতে পারি, তবে তোকে তালাক দেব না। তাই মনের ভুলেও বিচ্ছেদের কথা মাথায় আনিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে রাখিস আমার কথাগুলো। প্রয়োজনে বাড়ি ফিরে লিখে রাখিস সাদা কাগজে যে মাসুদ তার স্ত্রী মাহাকে কখনো চোখের আড়াল করবে না। বিচ্ছেদ তো কল্পনাতীত ব্যাপার স্যাপার। প্রেয়সী হারিয়েছি, তবে বউ হারাবে না, বরং বউ দিয়েই সে এখন প্রেয়সীর যাবতীয় অভাব পূরণ করবে। বুঝেছিস? মাহা দুদিকে মাথা নাড়ে, সে বোঝেনি। মাসুদ হেসে ফেলে বোকা মাহার অবুঝ চাহনি দেখে। বাড়িতে ফিরে বিছানার উপর বসে আছে মাহা, মাসুদের বউ। প্রেয়সী টাইপের কথার অর্থ সে বুঝতে পারেনি। মাসুদ তখন এগুলো কেন বলেছে? মাহার প্রতি বিয়ের আগে কখনো মাসুদ ভাইয়ের প্রেম প্রেম অনুভূতি ছিল না, এটা মাহা জানে। তাহলে হসপিটালের বন্ধ কেবিনে প্রেমার সঙ্গে কি এমন কথা হলো যে মাসুদ মাহাকে বউ ভাবতে শুরু করেছে? প্রেমাকে পেল না বলে কি মাহাকে বউ ভাবছে? মাহা শুধুমাত্র একটি অপশন। এই শব্দের বেড়াজাল মাহাকে কষ্ট দিচ্ছে, দোতানায় ফেলছে। মাহা কি করবে? ওর কি করা উচিত কিছুই মাথায় আসে না। মাহার ভাবনার মাঝেই মাসুদ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে শুধুমাত্র একটা তয়লে রয়েছে। এমন দৃশ্য মাহা পূর্বেও একবার দেখেছিল। তখন মাহার বয়স 12-13 হবে। ভুল করে নক না করে মাসুদের ঘরে ঢুকে পড়েছিল সে। মাহা চোখ দ্রুত বন্ধ করে অসহায় গলায় বলে, ঘরেও আমি আসি মাসুদ ভাই, জানি। ওয়াশরুমে গেলে যা, না গেলে বসে থাক। আমাকে ঘটা করে তোর উপস্থিতি জানানোর দরকার আছে? মাসুদের এমন উত্তরে চমকে গেল মাহা। এই মানুষটার হঠাৎ পরিবর্তন হজম হলো না। তার মাসুদ ভাই তার সঙ্গে কখনো এভাবে কথা বলেনি, এভাবে কথা বলতেই পারে না সে। মাসুদ ভাই তো নরম মনের মানুষ, মিষ্টি ব্যবহার তার, কোমর সলে কথা বলে সে। কখনো মাহার সঙ্গে এমন রুক্ষ আচরণ করে না। মাহা দুঃখ পেল, কেঁদে ফেলল চোখ মুখ কুচকে। মাসুদ ভ্রু কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, শুধু কাঁদতেই জানে। নাকের পানি চোখের পানি এক হতেই ধমক দিল মাসুদ, কাঁদছিস কেন? মাহা শব্দ করে কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে বলে, কেন ধমকাচ্ছেন? বাজে ব্যবহার করছেন। আমার কষ্ট হয় এমন বাজে ব্যবহারে, জানেন না? এসব জানার ঠেকা নিয়ে বসে আছি আমি। আমার ব্যাপারে জানা উচিত। আমি আপনার সব থেকে ক্লোজ বোন ছিলাম মাসুদ ভাই। পরপর বোনও মাসুদ ভাই শুনে মাসুদ পুনরায় হতাশায় ডুবে গেল। বিকেলে রাহা ওকে ডেকে বলেছিল, মাসুদ ভাইয়ের ডাকটাকে আর প্রশ্রয় দিস না, পরে দেখা যাবে তোর বাচ্চারাও তোকে বাবা না ডেকে মামা ডাকছে। তাই সময় থাকতে সতর্ক হ মাসুদ। বউকে বোন ভেবে ভবিষ্যৎ নষ্ট করিস না। তাছাড়া আমি তো ভেবে রেখেছি তোদের মেয়ের সাথে আমি আমার ছেলেদের বিয়ে দেব, ঠিক আম্মুদের মতো। দারুণ হবে না ব্যাপারটা? মাসুদ তখন রেগে গেলেও এখন চিন্তা হচ্ছে, মারাত্মক চিন্তা। মাসুদ কল্পনা করছে ওর ছোট ছোট হাত পায়ের বাচ্চাগুলো, ওর নিজের বাচ্চাগুলো ওকে মামা মামা বলে ডাকছে। কি সাংঘাতিক কল্পনা! মাসুদ আতঙ্কে কেঁপে উঠল। মাহার দিকে এমনভাবে তাকালো যেন এক দৃষ্টিপাতে ভস্ম করে দেবে মাহাকে। মাসুদের এমন রাগান্বিত দৃষ্টি দেখে মাহার কান্নার গতি বেড়ে গেল। মাসুদ আলমারি থেকে ট্রাউজার বের করতে করতে বলল, কান্নার সাউন্ড অফ কর। মেজাজ খারাপ করবি না মাহা, এমনিতেই বেশ টেনশনে আছি। মাহা হিসকে তুলে কাঁদে। মাসুদ টেনশনে আছে জেনে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারল না। মাসুদ বিরক্ত চোখে তাকায়। মাহা হাত দিয়ে মুখ চেপে ধরে সমগ্র শরীর ভাইব্রেট করে কাটছে। মাসুদের ভাবনায় আরও একটি চিন্তা যোগ হলো, যদি ওর বাচ্চারাও মাহার মতো হিচকাদুনে হয়। দীর্ঘশ্বাস ফেলে মাসুদ ট্রাউজার পরে, এরপর তোয়ালে বেলকনিতে নেড়ে দিয়ে ঘরে আসে। মাহা ততক্ষণে উঠে ওয়াশরুমে চলে গেছে। গোসল করেছে, শাড়ি বদলে একটা সবুজ রঙের 3 পিস পরেছে। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। মাসুদ বিছানার উপর বসে ফোন দেখছিল। মাহাকে আলমারি থেকে চকলেট বের করে নিতে বলবে, সে মাথা তুলে তাকায়। মাহা শাড়ি হ্যাঙ্গারে বাঁধিয়ে ঝুলানোর চেষ্টা করছে। ভেজা চুলে জামার পেছনের দিকটা ভিজে গেছে, মেঝেও ভিজে গেছে অনেকাংশ। মাসুদের চোখের পলক পড়ল না। মাহার নিচের ঠোঁট চেপে এখনও কাছে। গোলাপি ঠোঁটজোড়া, ফর্সা আরক্ত গোলগাল মিষ্টি চেহারা। মাসুদ ঢোক গেল, মনে মনে বলল, তুই এত সুন্দর হলে কবে মাহা? আগে তো তোকে এত সুন্দর লাগেনি। নাকি আমার চোখের সামনে ফুটে থাকা দুর্লভ ফুলটা দেখতে পাইনি? তোকে প্রচণ্ড স্নেহ করতাম বোন হিসেবে। এখন যখন আমার কোনো অতীত বা পিছুটান নেই, তখন তোকে ভালোবাসব, সর্বস্ব দিয়ে সুখ দেওয়ার চেষ্টা করব আমার বউকে। মাহা শাড়ি ঝুলিয়ে পা পেছনে নিতেই থপাস করে পুনিচে পড়ে গেল। মাসুদ নিশ্চয়ই চেয়ে আছে। মাহা মাসুদকে দেখে ও যে ব্যথা পেয়েছে সেটা লজ্জায় প্রকাশ করতে চায় না। মাসুদ সেটা বুঝতে পারে, দ্রুত চোখ সরিয়ে নেয়, উঠে হালকা হেসে এগিয়ে আসে। মাহা হাসার চেষ্টা করে বলে, আমি ব্যথা পাইনি, ঠিক আছি, একটু স্লিপ খেয়েছি, কিন্তু ব্যথা। মাসুদ এসে কিছু না বলেই মাহাকে পাজাকোলা করে তুলে নিল। মাহা হতবাক, হতবিহবল নয়নে তাকায়, মুখ দিয়ে কথা বের হয় না। প্রথমে ব্যথা আর এখন মাসুদের দেওয়া শখ খেয়ে বাক্যহারা হয়ে পড়ে। চোখ পিটপিট করে মাসুদের চেহারা দেখে, ঘন চাপদারি সুদর্শন চেহারার মাসুদ ভাই। মাহা এখন তার কোলে। এটা মনে পড়তেই মাহা ভয়ে লজ্জায় জ্ঞান হারালো।
মাসুদ মাহাকে বিছানায় শুয়ে দিয়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে চেয়ে রইল। সামান্য কোলে নেওয়াতেই বউ সেন্সলেস। মাহার সাথে সারা জীবন এভাবেই কাটাতে হবে? মাসুদ আর কিছু ভাবতে পারল না। মাহার চুলগুলো যত্ন করে মুছে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর লাইট বন্ধ করে মাহার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। সকালে মাহার ঘুম ভাঙে গালে খসখসে কিছুর স্পর্শে। বিরক্ত মাহা ঘুমের ঘোরে ধোয়াতে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারল না। জোর করে দুলে ঠেলার চেষ্টার বদলে সেটা মাহার হাত চেপে ধরেছে। মাহার ঘুম ভেঙে গেল ভয়ে। চোখ মেলে তাকাতেই দেখল মাসুদ রাগী চেহারা নিয়ে ওর হাত উঁচু করে ধরে রেখেছে। এটা দেখে পুনরায় সেন্সলেস মাহা। মাসুদ হাসবে নাকি কাউকে ডাকবে বুঝতে পারছে না। এই মেয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? মাসুদকে এত ভয় পাওয়ার কারণ কি? আগে তো সারাদিন মাসুদ ভাই করত, শুধু মুখে নাম বলা ছাড়া। পাশে বসা, হাতে হাত রাখা, এসব তো সাবলীলভাবেই করেছে। মাসুদ শীতল চোখে তাকায়, নিজেকে বোঝায় মাহা সেসব ওকে ভাই ভেবে করেছে। এখানে মেজাজ আরও চটে গেল। চারদিকে শুধু ভাই ভাই আবহ। মাসুদ বসে মাহার সরল চেহারা অবলোকন করছে। মাহা চোখ মেলে তাকালো। চোখ খুলে মাসুদকে পাশে বসে থাকতে দেখে পুনরায় অস্বস্তিতে পড়ে গেল। মাসুদ কঠিন গলায় বলল, এবার সেন্সলেস হলে মার একটা চর নিচে পড়বে। মাহা চোখ ছোট ছোট করে তাকায়, মাথা নেড়ে স্বল্পস্বরে জানায় সে আর সেন্সলেস হবে না। মাসুদ হতবম্ব, এমনি আবার নিজের মুখে বলছি সেটা? মাহা বলল, সরি। কেন? মাসুদ সন্ধিয়ান গলায় প্রশ্ন করে। ইয়ে মানে ওই, আমি ব্রেকফাস্টে ডিম ভাজি আর পরোটা খাবো। গিয়ে বানিয়ান। আমি? তোর বানাতে আপত্তি থাকলে বল, আমি গিয়ে বানিয়ে আনি। না না, আমি যাচ্ছি। দুজনের জন্যই আনবে, একসাথে খাবো। আমি পরে খেয়ে। মাসুদ চোখ রাঙাতেই মাহা থেমে গেল। আমতামতা করে বলল, না, একসাথেই খাবো। মাহা এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্রাশ করে চুল বেঁধে ও রান্নাঘরে চলে যায়। মাসুদ আর চোখে সবটা দেখে। এরপর পৃথিশাকে কল করে প্রিমার খবর নিল। রান্নাঘরে এসে সবাইকে দেখে থমকে দাঁড়ায় মাহা। ওর মামাতো বোন মীরা এসে টেপুনি কেটে বলল, বাসরাত কেমন কাটালে জানো? ভাই কি দিল? মাহা মুখ কুচকে শাড়ির অর্ফে খালামনির পাশে গিয়ে দাঁড়ায়। ব্যস্ততা নিয়ে বলে, দেখি সরো, আমি বানাচ্ছি। আটা কই? মাসুদ ভাই পরোটা খাবে। মুহূর্তেই সমগ্র রান্নাঘর যেন কেঁপে উঠল দুটি শব্দে, মাসুদ ভাই। মাহা চোখে মুখে ভীতিভাব নিয়ে পিছনে ফিরতে দেখল সবাই ওকে দেখে কেমন অদ্ভুতভাবে হাসছে। মাহার মা এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, স্বামীকে ভাই বলতে হয় না। নাম ধরে ডাকতে ইচ্ছে না করলে সম্বোধনের প্রয়োজন নেই। আর তোকে পরোটা বানাতে হবে না, আমি আর আবার রান্না করব আজ। তুই জাগিয়ে খাবার টেবিলে বস। মাসুদ নিচে নেমে গলার স্বর বাড়িয়ে বলল, মাহা দ্রুত নাস্তা দে। মাহা করুণ চোখে তাকায়। সাইফ মুখটা বাঁকিয়ে বলে, তোমরা আসো তো ফুপি, মাসুদ ভাই তার বইয়ের হাতে বানানো নাস্তা খাবে। এসো এসো, ওকে বিরক্ত করো না। মাহা, তুই মনোযোগ দিয়ে নাস্তা বানা। চাপ নিস না, যা বানাবি তাই গলা দিয়ে নেমে যাবে। না নামলে বাজ দিয়ে গাদানো সম্ভব। তোর জন্য এতটুকু করা যায়? মাহা সাইফের কথার পাত্তা না দিয়ে খালামনির কাছে গিয়ে অভিযোগ করে, তোমার ছেলে বিয়ের পর বদলে গেছে, আমাকে এখন কষ্ট দেয়। দুবার সেন্সলেস হয়ে গেছি ভয়। খালামনি আর মা বাকিটা না শুনে কেমন পালিয়ে গেলেন। ভাই বোনগুলো কৌতূহল নিয়ে ছুটে আসে মাহার কাছে। আরস বলল, তারপর? মীরা বলল, দুবার সেন্সলেস হয়েছিস, পুরো ঘটনা খুলে বল। সাইফ দ্রুত পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোরা থাক, আমার কাজ আছে। মীরার আরস মাহার বয়সী, তাই ওদের হাত থেকে ছাড়া পাওয়া যাবে না ভেবে মাহা সবটা বলতে যাবে। এমন সময় রাহার আগমন ঘটল। দুই ছেলেকে মামা ও খালার কাছে দিয়ে বলল, খাবার টেবিলে গিয়ে বস। মীরা ও আরস বাধ্য হয়ে চলে গেল। রাহা ফ্রিজ থেকে ডিম বের করে চুলার পাশে রেখে বলল, তোদের দুজনের ঘরের মধ্যকার কথা ঘরের মধ্যেই রাখবি মাহা, এসব বাইরে সবার সামনে বলতে হয় না বোন। কোন সব? স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারগুলো। কিন্তু আপু, বিষয়গুলো তেমন ব্যক্তিগত না। মাসুদ ভাই আবার ভাই। মাসুদ তোকে পেটায়নি, ওকে অনুমতি দেওয়া হয়েছে ভাই বলেই তোকে পেটানোর। এমনিতেই শুধরাবি না এই ডাক, পিঠে পড়লে মনে থাকবে। তুমি ওনার হয়ে কথা বলছো? ও আমার ভাই, আমি তোমার কিছু না, তাই না? ঠিক আছে, তুমি থাকো তোমার মাসুদকে নিয়ে, আমার সঙ্গে কথা বলবে না আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো পর হয়ে গেছি তাই না? নিজের আপন বোনের থেকে খালাতো ভাই বেশি হয়ে গেল তোমার কাছে। ভাই ঘরে জ্বালাচ্ছে, বোন বাইরে, আবার নালিশও করা যাবে না। আমি সন্ন্যাসিনী হব, শুনেছ? মাসুদ রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মাহার কথা শুনে বুকের পর হাত গুজে বলল, বেশ ভালো, নাস্তা দিয়ে এটার কার্যক্রম শুরু করো, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, বের হব। রাহা আপু, দুলাভাই তোমাকে খুঁজছে। রাহা মাসুদের ইঙ্গিত বুঝে যেতে লাগলে মাহা রাগত স্বরে বলে, দেখলে আপু কিভাবে কথা বলছে, তুমি কিছু বলবে না? চলে যাচ্ছ কেন? রাহা যেতে যেতে বলে, মাসুদ মাহাকে তুই তুকারি কথা বলবি না, আর তোর সঙ্গে নরম কথায় কথা বলবি। মাসুদ ভদ্র ছেলেনায় উত্তর দিল, ওকে আপু,
মাহা দাঁতে দাঁত চেপে আটায় পানি ঢালে। মাসুদ ঠোঁট চেপে হাসে, পরে ভীষণ চমকে বলে, এই তুই আটায় নুন দিয়েছিস? দেখলাম না তো। পরোটার টেস্ট খারাপ হলে সকালে আমার মুখ ধরে টানাটানির শাস্তি এখন পাবি। এটা মাথায় রেখে নাস্তা বানিয়ান, খাবার নিয়ে সোজা ঘরে আসবি। ঘরে কেন? সবাই তো নিচে খাবে। আমি সবার সঙ্গে খাবো না। তুই আমার খাবার ঘরে দিয়ে যাবি। অন্য কারোর হাতে পাঠালে তোর কপালে দুঃখ আছে। সশরীরে নিজে আসবি, বুঝেছিস? আপনি স্বামী স্বামী ভাব নিচ্ছেন কেন? তো পরপুরুষ ভাব নেব? তোর সেন্স অর্ডার কাজ না করলে আবারও বলছি, গতকাল পুরো বংশ সাক্ষী রেখে কাবিন করে দেনমোহর দিয়ে তোকে বিয়ে করেছি। রেজিস্ট্রি পেপার থেকে এখনও কালি শুকানি, অথচ তোর মস্তিষ্ক শুকিয়ে স্মৃতি ফকফকে মাঠ। আশ্চর্য, বিরল মাথা নিয়ে জন্মছিস তুই। মাহা ভেবে পায় না কয়েক মুহূর্তের মধ্যে ওর এত চেনা মাসুদ ভাই অচেনা হয়ে গেল কিভাবে। বিয়ে করে এমন হয়েছে। ওর মাসুদ ভাই ওকে আর ভালোবাসে না, তাই এমন করছে। মাহা প্রেমার জায়গা নিয়েছে তো সেজন্য শোধ নিচ্ছে। বুঝতে পারছে মাহা, সব বুঝতে পারছে। সে তো বোকা নয় যে মাসুদের টর্চার টের পাবে না। মাসুদ ভ্রু কুচকাল। মাহার মেঘে ডাকা চেহারা দেখে, মাহার বিড়বিড় করে মাসুদকে বকা দেওয়া দেখে মাসুদ মুচকি এসে এরপর গম্ভীর গলায় বলল, তোর কি মনে হচ্ছে আমি তোকে টর্চার করছি? মাহা আনমনেই হু বলে দ্রুত পেছনে ঘুরে তাকাল। মাসুদ এগিয়ে আসছে। মাহা ভয়ে জড়সড় হয়ে যায়। দুকদম পিছিয়ে যেতেই তাকে সঙ্গে মিশে যায়। মাসুদ এক দৃষ্টিতে তাকিয়ে মাহার সামনে এসে দাঁড়ায়। মাহার দিকে হালকা ঝুঁকে কিছু বলার প্রস্তুতি নেয়। মাহা কাঁদো কাঁদো গলায় বলে, আমি শুনিনি, আন্দাজে হু বলেছি সত্যি। আপনি আমাকে টর্চার কেন করবেন? এটা কি সম্ভব? আমি বুঝি না আপনি আমাকে কত ভালোবাসেন। মাসুদ মাহার ওড়না টেনে গলার কিছুটা নিচে নামিয়ে মাহার মাথায় ওড়না দিয়ে ঘুমটা টেনে দিল। এরপর রাগতস্বরে বলল, জামা কাপড় ঠিকঠাক রেখে চলাফেরা করবি। ওড়না যেখানে থাকা উচিত সেখানে না থেকে আরেকবার ভুলভাল জায়গায় উঠুক। তোর এই ওড়না পরায় বন্ধ করে দেব। কানে ঢুকেছে কথা? ঢুকেছে, কানে ঢুকেছে। মাসুদ কিছুটা থেমে কোমল স্বরে বলল, ঘরে এসো দ্রুত। অপেক্ষা করছি। মাসুদ চলে গেল। মাহা এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। বেসিনের আয়নায় নিজেকে দেখে চমকালো মাহা। ঈষৎ রক্তিম হয়ে আছে চেহারা। মাহা ধীর কণ্ঠে আওড়ে উঠল, আপনি কি শেষে তুমি বলে সম্বোধন করলেন আমাকে? নাকি ভুল শুনলাম? তোমাকে আমি অতি ভদ্র জানতাম, ভেবেছিলাম ঠান্ডা নরম স্বভাবের। সেই তুমি কি না এক বাসরাতে দুবার বউকে সেন্সলেস করে দিলে মাসুদ। ব্যাড, ভেরি ব্যাড। তোমার থেকে এটা আশা করিনি আমি। ওই একটুখানি কোমলমতি মেয়ে আমাদের একদিন এত সহ্য করতে পারে? দুলাভাই সায়ন অর্থাৎ রাহার স্বামীর রসিকতা শুনে থম মেরে বসে রইল মাসুদ। মাহা দরজার আড়ালে লুকিয়ে আছে। সায়ন সেটা দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়েই কথাটি বলল। মাহা তাজ্জব বনে গেল, সায়ন ভাইয়া জানল কি করে এ কথা? নিশ্চয়ই মীরা বলেছে। লজ্জায় মাহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাহার শিখিয়ে দেওয়া কথাগুলো মনে পড়ল। কি লজ্জা! মাহা এবার বুঝল রাহা কেন ব্যক্তিগত কথা গোপন রাখতে বলেছে। মাসুদ চাপা স্বরে বলল, কি করব বলো? তোমার ওইটুকুনো শালিকে এত বেশি মিষ্টি যে তর্স হলো না। বাসরাত, নিজের বিছানার পর নিজের বিয়ে করা বউ দেখে কোনো পুরুষ ঠান্ডা থাকে? তুমি ছিলে বুঝি? এজন্য কি বছর ঘুরতে না ঘুরতে জোড়া ভাগ্নে পেলাম? মাহা লজ্জায় নুয়ে পড়ে। এই লোক তো মহাবত। ওর মাসুদ ভাইয়ের এই রূপগুলো কোথায় ছিল এতদিন? মাহা কেন এতগুলো বছর দেখতে পেল না, টেরও পেল না? মাহার হাতের খাবারের ট্রে কাঁপছে, সর্বাঙ্গ কাঁপছে। সায়নের পরের বাক্যটি ছিল, আমার ছেলেরা বড় হোক, বুঝতে শিখুক কিভাবে মেয়ে তুলতে হয়। তারপর তুমি আমাকে যে প্রশ্ন করেছ তার উত্তর আমি আমার ছেলেদের মাধ্যমে দিব। যখন তোমার মেয়েদের আমার বাড়ি নিয়ে আসবে তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, তখন বুঝবে তাদের এত দ্রুত কেন এনেছি। তুমিও রাহাপুর দলে আবার খালাতো ভাই বোনের বিয়ে দিতে নাচছ? না, আমি চাচ্ছি আমার ছেলেরা যাতে সুন্দরী সুশীলা বউ পায়, যারা আমাদের মান্য করে চলবে। তোমাদের মেয়ে একদম পারফেক্ট হবে। ঘরের ছেলে ঘরে আটকে রাখার মতো বৌমা চাই আমাদের। ব্যবস্থা করে ফেলো ভাইরা ভাই। একটা মেয়ে দিয়ে দুটো মেয়ে চালাচ্ছ, এটা তোমাদের কোমলমতি মেয়ে জানে? সেই ফুল তো ছুঁয়ে দেওয়ার আগে ঝরে যায়, সুবাসও নেওয়া যায় না, আর যত্নে গুছিয়ে রাখা যাচ্ছে না। এতটা কোমলমতি বানানো ঠিক হয়নি। হৃদয় সব কমলাটা ঢেলে না দিয়ে এর পাশাপাশি কিছুটা বুদ্ধি মাথায় দিলে সুবিধা হতো। তোমার একাই বুদ্ধি যথেষ্ট। শুধু শুধু ওর মাথাকে প্রেসারে কেন ফেলবে ভাই? তোমার তো একটাই কাজ, ওর প্রবলেম ক্রিয়েট করলে তুমি সলভ করবে। বিনিময়ে কি পাবো? সুন্দরী, বাধ্য, নম্র, ভদ্র বইয়ের অঢেল ভালোবাসা। তুমি এভাবে ঘন্টার পর ঘন্টায় এ ঘরে বসে থাকলে অঢেল ভালোবাসা যার কাছ থেকে পাবো সে তো ঘরে ঢুকতেই পারবে না সায়ন ভাই। ভালোবাসা বাসি হবে কখন? সায়ন খো খো করে কেসে ওঠে। বাইরে দাঁড়িয়ে থাকা মাহার কথা মনে পড়ায় ভ্রু উঁচু করে মাহাকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করে মাসুদকে। মাসুদ ইশারায় ইতিবাচক সম্মতি দিল। সায়ন দ্রুত ব্যস্ততার সঙ্গে বলল, ও সরি সরি ভাই, আমার ভুল হয়ে গেছে।
আমি এক্ষুনি বেরিয়ে গিয়ে তোমাদের ভালোবাসাবাসির একটা সুযোগ তৈরি করে ব্যবস্থা করে নিজেকে এই শুভ কাজের অংশীদার করছি। মাসুদ মাথা নেড়ে সম্মতি জানাতেই সায়ন বেরিয়ে গেল। দরজার বাইরে মাহাকে দেখেও যেন দেখল না সে। মাহা দেওয়ালে মুখ আড়াল করে দাঁড়িয়ে আছে। সায়ন চলে যেতেই মাহা ঘরে ঢুকে রেগে বলল, এসব কি বলছিলেন ভাইয়াকে? অসভ্য কথাবার্তা। মাসুদ ইনোসেন্ট ভাব নিয়ে বলে, আমি কি বলেছি? 2 মিনিট পর পর সেন্সলেস তুই হয়েছিস, সেটা ঘটা করে প্রচারও তুই করেছিস। ভাইয়া এসে এসব সত্য বলে আমি চুপ করে থাকবো? আমি কি পুরুষ না? মাহা থতমত খেয়ে বলে, কিন্তু আপনি তো প্রেমাব্বুকে ভালোবাসেন। কে বলেছে? আপনি তো বলেছেন গতকাল রাতে। তোর কান ঠিক আছে? আমি কি বলেছিলাম মনে কর। মনে করে অ্যাকুরেট শব্দ বল। তার আগে নাস্তার প্লেটটা দে, ক্ষুধা লেগেছে আমার। তুইও বস, খেতে খেতে মনে করে বলবি। মাহা মাসুদকে প্লেট দিয়ে অনেকটা সময় ধরেই ভাবে। নতুন কিছু মনে পড়ছে না। মাসুদ প্রেমাকে ভালোবাসে এটাই বলেছিল গতকাল রাতে। মাহা নিশ্চিত এ ব্যাপারে, তাই দৃষ্টির প্রখরতা বৃদ্ধি করে বলল, আপনি এটাই বলেছিলেন না? তোর শর্ট স্পেসের মেমোরি স্টোরেজ নিয়ে আর পারা গেল না। গতকাল রাতে স্পষ্ট বাংলা ভাষায় বলেছিলাম বাসি হয়তো। হয়তো মানে কি? অনিশ্চয়তা। এরপর কি বলেছি? পরকীয়া শব্দটি আমি ঘৃণা করি। তারপর কি বলেছিলাম? আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করব আমি। বলেছিলাম কি না বল? মাহা বোকা বোকা বাক্যে সায় দিল, বলেছিলেন তো। এরপর বলেছিলাম তোর ইচ্ছে হলে মুক্তি নিতে পারিস। আর বাইকে ওঠার সময় বলেছি তোকে আমি ছাড়ব না। বলেছিলাম না এটা? মনে পড়ছে? মাহা পুনরায় বলে, হ্যাঁ, এটাও বলেছিলেন। এবার আসি পরের ঘটনায়। রাতে প্রেমার ওখানে কেন গিয়েছিলাম? কারণ তুই কেঁদে ভাসাচ্ছিলি, কাঁদছিলি না? আমার কষ্ট ছিল। ওকে। এরপর প্রেমার ওখানে যাওয়ার পর প্রেমাকে আমি ওর প্রস্তাবের বিপরীতে কি বলি তার নিশ্চয়ই আমার পাশে দাঁড়িয়ে শুনেছিস। আর ও কি বলেছে তাও তো শুনেছিস। এসব শুনে কি বুঝলি? আপনি একতরফা প্রেম করে স্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন এটা? মাসুদ দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বলে, এটা তো ঠিকই ফটফট করে বলে দিলি। যত না বোঝার কাহিনী সব মেইন পয়েন্টগুলোতে। মাসুদ হেসে বলে, এক্স্যাক্টলি। কিন্তু যেটা জানিস না সেটাও জেনে রাখ। আমি বাইকে উঠে বলেছিলাম প্রেমের প্রতি একটা আবেগ কাজ করেছিল। এই আবেগ নামক শব্দটা যে কোনো পছন্দের জিনিসের প্রতি কাজ করে। একটা পাখিকে ভালোবাসলেও তার কষ্টে কষ্ট লাগে। তোর এই ময়না পাখি মরলে তুই 16 দিন ধরে কেঁদেছিলি না? তাহলে একটা মানুষের মর্মর সময়ে আমার খারাপ লাগাটা দোষের হয়ে গেল? খারাপ লাগলেই এটা ধরে নিতে হবে কেন যে আমি তাকে প্রেমিকার মতো ভালোবাসি? মানুষ মানুষকে ভালোবাসবে এটা স্বাভাবিক, কিন্তু একটা মানুষ সব স্বাভাবিকতা বুঝেও অস্বাভাবিক আচরণ করবে এটা স্বাভাবিক নয়। এটা নিশ্চয়ই জানিস মাহা। মাহা চোখ নত করে রাখে। মাসুদ হেসে বলল, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলি, এতে এত লজ্জা পাওয়ার কী ছিল? যে সেন্সলেস হয়ে গেলি, তোর এই লজ্জা পেয়ে ভয় পেয়ে সেন্সলেস হওয়ার গুণটা বিশ্বাস কর পৃথিবীর কোনো মেয়েরই নেই। যদি ভুল না হই তাহলে তোকে কোলে নেওয়ার পর তোর রাহাপুর কথা মনে পড়েছিল। রাহাপু তোকে কি শিখিয়েছে আমার জানা নেই, তবে এইটুকু নিশ্চিত থাক তোর বিরুদ্ধে গিয়ে কিছু হবে না। সকালে আবার সেন্সলেস হওয়ার নাটক করলি, মায়ের কাছে অভিযোগ করলি আমাকে সাহায্য করতে। তোরে এইটুকু শরীরে এসব বুদ্ধি ঠিক কোন অংশে থাকে? হাঁটুর নিচ থেকে আসে বুদ্ধি। কিছুটা থেমে মাসুদ পুনরায় বলল, আচ্ছা, সব কিছু বাদ দিয়ে আমার উপর তোর রাগটা আসলে কী নিয়ে সেটা বল। মাহা পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলল, আপনি নিজের মতো যুক্তি দাঁড় করে নিয়েছেন। আমার আপনার উপর কোনো রাগ নেই। আপনি অস্বাভাবিক কথা বলেছেন। মাসুদ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, চুক্তি তো দাঁড় করিয়েছি, আর এটাও বের করলাম যে তুই সবাইকে নিয়ে ভাবিস, সবার জন্য তোর কষ্ট হয়। শুধু আমার জন্য বিয়ের পর থেকে কোনো কিছুই হয় না। বিয়ের আগে অবশ্য তুই আমাকে প্রচণ্ড ভালোবাসতিস ভাই হিসেবে, আর বিয়ের পর আমি তোর জীবনের একমাত্র সত্য হয়ে গেছি। তোর মতিগতি দেখলেই বলে দেওয়া যায় তুই নিজে অস্বাভাবিক আচরণ করছিস। এখন সবার সাথে তোর সম্পর্কের একটি বিশেষ পরিবর্তন এসেছে। যখন তখন আমার নামে নালিশ, পার্সোনাল ব্যাপার সবার সামনে বলা যায় না, এটা বোঝার মতো বুদ্ধি তোর নেই, এটা অসম্ভব। কি বলেছিস সবাইকে? আমি তোকে কিভাবে কষ্ট দিয়েছি? আমি ওটা এভাবে বলিনি। আমার কথা কেউ পুরোটা শুনলে কোথায়? কাউকে তো বলতেই পারলাম না। আপনি রাতে ফিরে আসার পর থেকে উচ্চস্বরে ধমকাচ্ছেন, তেজ দেখাচ্ছেন, বাইরে রাগ বাড়ি আমার উপর ঝাড়ছেন। সোজা কথা সোজাভাবে বলছেন না, তেরা তেরা উত্তর দিচ্ছেন। আপনি বদলে যাচ্ছেন, আরও বদলাবেন। বিয়েটা আপনার পছন্দ হয়নি, এজন্য সন্ন্যাসিনী হবি? কেউ আমাকে আগের মতো আর ভালোবাসে না, শুধু আপনাকে ভালোবাসে। আর আপনিও সবার মতো। তোকে রাতে কি বলেছিলাম মাহা? মনে কিছু আসলে সেটা সরাসরি আমাকে বলবি। বলেছিস? বলবো কি করে? রাতে দুম করে কোলে, সকালে যে বাক্য চোখ মেলে তাকাতেই শুনলাম, তাতে এসব বলে আপনার হাতে মার খাবো? আপনি গতবার সাইব ভাইকে একটা ঘুষি দিয়েছিলেন,
ওই সে ব্যথা কমতে 10 দিন লেগেছিল। তুই ভেবেছিস আমিও তোকে ঘুষি দেব? আশ্চর্য! মাহা, দিন দিন তোর বুদ্ধি এত অবনতি হচ্ছে। দিতেও পারেন। ঘুষি না দিলে চর থাপ্পড় দেওয়া একদম স্বাভাবিক বিষয় আপনার কাছে, কারণ আপনার হাত অনেক বেশি চলে। মাসুদ এর পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না। ওর হাত আসলে অনেক বেশি চলে। মাহা তো এটার এক প্রত্যক্ষ সাক্ষী। তবে মাহার ব্যাপারটা আলাদা। এটা এই মেয়ে বুঝবি না। ছোট থেকেই কম বোঝে মেয়েটা। আর আহ্লাদ পেয়ে এখন একেবারে অবুঝ হয়ে গেছে। শুধু নিজের যা মন চায়, নিজের মাথায় যে বোকা বোকা বুদ্ধি আসে সেগুলোকেই প্রশ্রয় দেয়। ওর ছোট মাথায় বুদ্ধির চাষ করা জরুরি। মাসুদ চিন্তিত হলো, বুদ্ধির চাষ শুরু করবে কোথা থেকে? একটু জোরে কথা বললে যে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদে, লজ্জা পেলে দুমদাম সেন্সলেস হওয়ার ক্ষমতা রাখে, সেই বিরল মেয়েটাকে স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হবে। বোঝাতে হবে মাসুদ ওকে আগের মতোই ভালোবাসে, বরং আগের তুলনায় বেশি ভালোবাসবে। তাই এটা নিয়ে অভিযোগ করা বন্ধ করে নিজেও এই একই স্রোতে ভাসানোর চেষ্টা করতে হবে। মাসুদের মনে হলো বাড়ির সব থেকে ছোট বাচ্চাগুলো বেশি অ্যাডভান্টেজ পায়, এই যেমন মাহা পাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজগুলো বড়দের ভাগ্যে খোদাই করা থাকে। না বুঝে একটা ভুল শব্দ অন্যভাবে বলে ফেলায় ঘরের বাইরেই পাওয়া দেওয়া যাচ্ছে না। এই মাহাকে নিয়ে বহুত ভুগতে হবে। প্রচুর ধৈর্যের প্রয়োজন পড়বে। গতকাল কঠিন গলায় বলা কথাটা উচিত হয়নি। একেবারে উচিত হয়নি বইয়ের সাথে খুনসুটি করার ইচ্ছে পোষণ করা। মেয়েটার বুদ্ধি ঠিক জায়গা বুঝে লোপ পায়। আবার ওকে দোষ দেওয়া যায় না। ছোট থেকেই খোলা মনের মেয়ে মাহা। সবার সাথে নির্দ্বিধায় জড়তাহীন কথা বলে, বিশ্বাস করে। যখন মুখ খুলে সত্যটাই বলে, ভনিতা করে না। এই সব কিছুর সঙ্গে একটু বুঝ থাকলেই মাসুদ নিশ্চিন্তে থাকতে পারত। মাসুদ বলল, এই ঘরের 4 দেওয়ালের মধ্যে কি হচ্ছে তা যেন ঘরের বাইরে না যায়। মাহা, শুধু এইটুকু মেনে চলার চেষ্টা কর, ঠিক আছে? একটা প্রশ্ন করি। এত সহজে সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন কেন? সব তো স্বাভাবিক নয়। সবটাই স্বাভাবিক। শুধু তুই ভুলভাল চিন্তা করে সবটা অস্বাভাবিক করে তুলছিস। আর স্বাভাবিক নয় কেন? এখন আমাদের সম্পর্ক একদম নর্মাল। আমি তোকে মন থেকে মেনে নিয়েছি। এবার তোর পালা। আমার পালা? মাহার প্রশ্নে মাসুদ মাথা নেড়ে সম্মতি জানালো। মাহা খাওয়া শেষ করে প্লেট গুছিয়ে রাখে। মাসুদ ততক্ষণে শার্ট পাল্টে নিয়েছে। মাহা বিছানায় বসে পা দোলাচ্ছে। মাসুদকে পরিপাটি হতে দেখে মাহা গাল ফুলিয়ে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? একজনের সাথে দেখা করতে যাচ্ছি। মার্কেটেও যেতে হবে। কিছু লাগবে তোর? লাগলে বল, নিয়ে আসবো। আমার ভালো লাগছে না। সারাদিন বাড়িতে বসে আছি। বিকেলে ঘুরতে নিয়ে যাব। এখন যাব? ওকে, রেডি হয়ে নিচে নাম। আমি অপেক্ষা করছি। খুশিতে মাহার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। মাসুদ মুচকি এসে নিচে চলে যায়। মাহা একটি নীল রঙা শাড়ি পরল। চুলে খোপা করেছে। সুন্দর সুশ্রী চেহারা। মাসুদ বাইক নিল না, রিক্সা নিয়েছে রিজার্ভ করে। মাহা রিক্সায় ঘুরতে পছন্দ করে। রিক্সায় পাশাপাশি বসে আছে ওরা। মাসুদ ফোনে কথা বলছে কারোর সঙ্গে। মাহা পরিবেশ আবহাওয়া পর্যবেক্ষণ করছে। আজ ভ্যাপসা গরম পড়েছে। রাস্তায় জ্যাম নেই। মাহাদের পাশ দিয়ে আরও 2টি রিক্সা ক্রস করে গেল। অথচ ওদের রিক্সা চলে তো চলে না টাইপের। মাহা খানিকটা বিরক্ত হলে বলল, মামা একটু জোরে চালান। রিক্সা চালক পেছনে তাকিয়ে বললেন, জোরে চালানো যাবে না। তোমার স্বামী আস্তে চালাইতে কইছে। তুমি নাকি ভয় পাও জোরে চালালে। মাহা লজ্জা পেল। আর চোখে মাসুদকে দেখল। সে এখনও ফোনে ব্যস্ত। মাসুদের তরফ থেকে কোনো শব্দই যাচ্ছে না। সে নির্বাক শ্রোতা। ওপাশ থেকে একে একে কে এত কথা বলছে, কি বলছে? মাহা মন খারাপ করে ফেলে। নিজেকে বড্ড একা লাগছে। পাশে মাসুদ আছে, তারপরেও মনে হচ্ছে সে একা। মাসুদ একটা হসপিটালের সামনে রিক্সা থামিয়ে রিক্সা চালককে চা পানি খাওয়ার টাকা দিয়ে হসপিটালের গেটের কাছে এসে দাঁড়ায়। মাহা তার ছোট ছোট চোখগুলো নিবদ্ধ করে রেখেছে মাসুদের ওপর। মাসুদ হসপিটালে কেন এসেছে? মাহাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাসুদ তাড়া দিয়ে বলল, দ্রুত চল, দেরি হয়ে যাচ্ছে। কার কাছে যাচ্ছেন? নাম বোরাক, আমার এক সিনিয়র ভাই। ও, তাহলে আপনি যান, আমি বাইরে ঘুরে দেখি। এখানে কোথায় ঘুরবি? দেখ মাহা, সঙ্গে আসতে বায়না করেছিস, এনেছি। এখন রাস্তাঘাটে উল্টাপাল্টা আবদার করে দেখ। এই রিক্সাতেই বাড়ি পাঠিয়ে দেব। গিয়ে কি করব? বসে থাকবি পাশে, আয়। মাহা হুবলে মাসুদের পিছু পিছু হাঁটছে। বুড়াকে কেবিনের সামনে দাঁড়িয়ে মাসুদ তার ফুফাতো বোন জেনিথের রেফারেন্স দিল। বুড়াকোর কলেজের সিনিয়র হলেও মাসুদের ধারণা বোরাকোকে চিনতে পারবে না। তাই জেনিথের নাম নিতে হবে। রিসেন্টলি জেনিথের সঙ্গে বুড়াকের বেশ সখ্যতা গড়ে উঠেছে। কিছুক্ষণ পরে একটা রোগা পাতলা ছেলে এসে দাঁড়ালো সামনে। মাসুদকে পা থেকে মাথা অবধি দেখে বলল, আপনি মাসুদ? স্যার, আপনাদের ভেতরে যেতে বলেছেন। মাসুদ উঠে দাঁড়িয়ে বলল, ওকে। এরপর মাহার দিকে তাকিয়ে বলে, বসে আছিস কেন? চল। কেবিনের দরজা খুলে প্রবেশ করে মাসুদ। বুড়া হেসে বলল, বসো। কি নেবে? ঠান্ডা নাকি গরম? নাথিং স্যার, ইটস ওকে। ইটস নট ওকে।
তুমি কি নেবে মেয়ে? মাহাকে প্রশ্ন করে বুরাক। মাহা ভরকে গেল। কি বলবে বুঝে উঠতে পারল না। দ্রুত বলল, না না, কিছু খাবো না, শুধু পানি খাবো। বুরাক এসে টেলিফোনে জুস পানি দিতে বলে। মাসুদ চেয়ার টেনে বসে। মাহাও বসল পাশে। বুরাকের ঠিক ডান হাতে টেবিলের উপর একটা নেম প্লেট, সেখানে সারফারা চৌধুরী বুরাক, নিচে মনোনগ বিশেষজ্ঞ লেখা। মাসুদ হঠাৎ সাইক্রিয়াটিস্টের কাছে এসেছে কেন? কি হয়েছে? মাহা চিন্তিত চোখে তাকালো মাসুদের দিকে। মাসুদ নিশ্চুপ বসে আছে। এরপর চোখ সরিয়ে বুরাকের উপর দৃষ্টি ফেলতে দেখল বুরাক ওর দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে মাহা। চোখের পলক ফেলে সময় নিয়ে শরীর শিউরে উঠল। বুরাক মাহার চেহারায় নজর বুলিয়ে বলল, তোমার বউ তো বেশ রূপবতী মাসুদ, তোমাকে পছন্দ করলো কি দেখে? আজকালকার জেনারেশনের পছন্দের অবস্থা দেখে আমি বেশ অবাক হচ্ছি। মাসুদ হেসে ফেলল। মাহা হয়তো বুঝতে না পেরে নির্বাক তাকিয়ে রইল। মাসুদ হাসি থামিয়ে বলে, ওর চোখে সমস্যা, বুদ্ধি কম, তাই আমাকে পছন্দ করেছে। এটাই শুনতে চাচ্ছিলেন তো ভাই? বুরাক কলম প্রেসক্রিপশনের উপর রেখে বলল, সেটাই, সুন্দরীদের বুদ্ধি কম থাকে। তারপর নতুন বউ, সংসার কেমন লাগছে? আজ কতদিন হলো বিয়ের? মাহার যান্ত্রিক উত্তর, আজ 2 দিন হবে, গতকাল বিয়ে হয়েছে। আর মাসুদ যথেষ্ট ভালো সুদর্শন পুরুষ, তাকে পছন্দ না করার কোনো কারণ নেই। মাহার রাগত স্বরে শুনে মৃদু হাসি বুরাক। স্বামীকে নিয়ে অত্যাধিক সংবেদনশীল মেয়েটা সামান্য একটা মজাও গভীরভাবে নিয়ে ফেলেছে। বুরাক মাহার কণ্ঠে তেজ লক্ষ্য করে বলল, আচ্ছা তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, কে বেশি সুদর্শন, তোমার স্বামী নাকি আমি? মাহা এক মুহূর্ত অপেক্ষা করল না উত্তর দিতে, সঙ্গে সঙ্গে জবাব দিল, মাসুদ। আচ্ছা, তারপরে কোন ক্লাসে পড়ো? 12, বয়স 18, নাম? রাদিয়া সামরিন মাহা। মাহা বেশ সুন্দর নাম। মাসুদকে কতদিন ধরে চেনো? তোমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আর উনি আমার খালাতো ভাই। আপনি এত প্রশ্ন করছেন কেন আমাকে? জানার জন্য। এবার মাসুদের সঙ্গে কথা বলি। তো মাসুদ তুমি? মাহা বিরক্তি নিয়ে বসে থাকে। বুরাক মাসুদকে নানা প্রশ্ন করে। অহেতুক কথা বাড়াচ্ছে যাকে বলে। অপ্রাসঙ্গিক আলোচনা। মাসুদের রোগ কিংবা ওদের কথার আগাগোড়া খুঁজে পেল না মাহা। তবে রাগ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, মাথার ব্যথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বুরাককে কেন জানি ওর পছন্দ হচ্ছে না। ভালো মানুষ মনে হচ্ছে না, তাকানো ভালো না, কথা বলার ধরন ভালো না। মানুষকে ছোট করে কথা বলার স্বভাব। মাসুদকে ছোট করে কথা বলেছে, এটা পছন্দ হচ্ছে না মাহার। কথা বলার এক পর্যায়ে দরজায় কেউ নক করে। বুরাক অনুমতি দিল না প্রবেশের। তারপরেও দরজা খুলে একটি মেয়ে প্রবেশ করে। মাহা মেয়েটিকে দেখল। উঁচু পেটটা ধরে ধীর গতিতেই আসে। বুরাক মেয়েটিকে দেখা মাত্রই চেয়ার সিটে উঠে দাঁড়ালো। মেয়েটি ইশারায় বুরাককে বসতে বলে। এগিয়ে এসে মাহার পাশের সিটে বসল। মাহার মনে হলো মেয়েটা বিদেশি, নীল চোখ, অতিরিক্ত শ্বেত ত্বক, হাসিটাও চমৎকার। মেয়েটি বলল, সৌহার্দ্য কোথায়, আসবি কখন? বুরাক বলল, বোর্ড মিটিংয়ে আছে হয়তো। ও, জেনিত যাদের কথা বলেছিল তারা। বুরাক দ্রুত মাসুদের দেখিয়ে বলে, ও মাসুদ, আর ওর স্ত্রী মাহা, আর ও চেয়ে সম্ভ্রাঞ্জি। মেয়েটি বুরাককে থামিয়ে বলল, আমার পরিচয় আমি দিচ্ছি। প্রিটি গার্ল, আমি সেহনাদ, জেনিতের বন্ধু। নাইস টু মিট ইউ। মাহা হাসার চেষ্টা করে বলল, আপনাকে দেখে আমারও ভালো লাগলো আপু। বুরাক বলল, তাহলে তোমরা বসো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। সেহনাদ বলল, বাকি পেশেন্টের কে দেখবে? এখন ঘোরার সময়? রিডিকিউলাস, ইটস আর্জেন্ট ম্যাডাম। ওকে। আসার সময় সৌহার্দ্যকে ডেকে আনবেন। বুরাক থমথমে মুখে মাসুদের সঙ্গে বেরিয়ে গেল। মাহা প্রসন্নিত। বুরাককে হেনস্থা হতে দেখে ভালো লেগেছে। সেহনাদ দেখে মুচকি আসে। পরপরই মুখটা গম্ভীর করে বলে, এসব টাইম সেন্সলেস, ম্যানারলেস ডাক্তারের জন্যই হসপিটাল তার রসাতলে যাবে। অসহ্য। তারপর মাহা তুমি বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি? আপনি নয়, আপনারা। আমরা দুজনেই ভালো আছি। নিজের পেটটা দেখিয়ে বলল সেহনাদ। হা হা হা, তাই তো, আপনারা তো এখন দুজন। আমার ভুল হয়েছে প্রশ্নে। আপনি জেনিতাপুর কেমন বন্ধু? ফ্যামিলি ফ্রেন্ড। ওর বাবা আমার বাবার বন্ধু, তাই আমরাও বন্ধু। তোমার শাড়িটা বেশ সুন্দর। কে পছন্দ করেছে? খালামণি, মানে আমার শাশুড়ি। ও হো, জেনিত বলেছিল তোমরা খালাতো ভাই বোন। আমার মনে ছিল না। তারপর বলো, মাসুদকে কেমন লাগে? স্বামী হিসেবে কেমন? ভালো। তোমাকে ভালোবাসে? যাক ভালো। শুনেছি তোমরা ছোট থেকেই নিজেদের ভাই বোন হিসেবে দেখেছ। প্রেম না থাকলে মানিয়ে নিতে কষ্ট হবে। মানুষ ভাবে বিয়ে হলেই সব ঠিক হয়ে যায়। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এ কথা সত্য। তবে এমনও কিছু ছেলেমেয়ে আছে যাদেরকে সম্পর্কের জটিলতা আষ্টে পৃষ্ঠে ধরে। দীর্ঘ সময় একজন মানুষকে নিজের ভাইয়ের মতো ভেবে দেখে বড় হওয়ার পর হুট করে তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায় না। তোমার সঙ্গে এমন হয়নি জেনে ভালো লাগলো। মাহা মলিন চেহারায় তাকায়। মনের ভেতরের গোপনীয় সত্যগুলো যেন কানে ভেসে আসলো। মুখে ভালোবাসে বললেও মাহা তো সত্য জানে,
ওদের ভেতরে জটিল সম্পর্কও জানে। এখনও কেউ কাউকে মেনে নিতে পারেনি। মাসুদ মেনে নিছে বললেও মাহা জানে না মাসুদের বলা কথাটির সত্যতা কতটুকু। শেহনাদ পুরোনায় হেসে বলল, তুমি কি এমন চুপচাপই থাকো? আপনি এখানে কি করছেন? এটা আমাদের হসপিটাল। আমার চেক আপের জন্য এসেছি। আমার বরকে খুঁজে পাচ্ছি না, ফোনে পাচ্ছি না, তাই বুরাক সাহেবের কাছ থেকে খোঁজ নিতে এখানে আসা। আর এসে তোমাদের পেলাম। তাছাড়া আমার একটা বন্ধু দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছে। সে ব্যাপারেও বুরাকের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। কি হয়েছে তার? ছোট থাকতে একটা দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। পুরুষদের স্পর্শ ভয় পায়, চাপা স্বভাবের, বোকা বোকা কথা বলে। নিজের স্বামীর সঙ্গেও মানিয়ে নিতে পারছে না। নিজেকে সর্বদা বিষণ্ণতার চাদরে ঢেকে রাখে। ওর হাজবেন্ডের সঙ্গে কথা হলো। সে বলল, ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়। এ ব্যাপারে কোনো হেল্প করা যায় কিনা? এমন হলে এর সমাধান কি? মাহার কণ্ঠে উত্তেজনা ও আগ্রহ প্রকাশ পেল। শেহনাদ বলল, আমি তো ডাক্তার নই যে সমাধান জানব। তবে আমার মতে এর একটা খোলামেলা আলোচনার প্রয়োজন। যে আলোচনা দ্বারা সমস্যার মূল উপড়ে ফেলা যায়। বুঝলে মাহা, মেয়েটা জানে তার সমস্যার কথা, কিন্তু বুঝিয়ে বলতে পারে না। নিজেকে ছোট করে দেখে, ভাবে সে বাকিদের মতো বুদ্ধিমান নয়, ভীষণ বোকা। তাই সবাইকে ভালোবাসতে চায়, আবেগে ভীষণ, কারো কষ্ট সহ্য করতে পারে না। নিজেকে পরিবর্তন করতে চায়, কিন্তু সেটাও পারে না। এই জন্য হীনমন্যতায় ভোগে। আমি ব্যাপারটা নিয়ে ভেবেছি, রীতিমতো গবেষণা করেছি। এটা শুধুমাত্র একটা রোগ। পিটিএসডি বা মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলে এমন হয়। তবে প্রেশার ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যায়। কিন্তু তারা অতিরিক্ত আবেগী হওয়ায়, স্বনির্ভর না হওয়ায় এর সমাধান নিয়ে ভাবার মতো মনোবল পায় না। মনে জমা কথাও ব্যথা মানুষের কাছে প্রকাশ করলে কষ্ট কমে। মাহা অন্যমনস্ক হয়ে বলে, কেউ বোকা সাজতে চায় না, কিন্তু বোকামি করে বারবার লজ্জায় পড়লে কারোর সেই কথা বলতে ইচ্ছে করে না। শেহনাদ মাহার দিকে তাকিয়ে হাসি হাসি চেহারা নিয়ে বলে, লোকে বলে আমার পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রখর, তাই আমি তোমাকে এই উপদেশ দেব, নিজের কাউন্সেলিং করাও। আমার ধারণা তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। তোমার চেহারায় প্রকাশ পাচ্ছে সে চিন্তার ছাপ। আমার চেহারায়? আমার কথাগুলো তুমি বেশ মনোযোগ দিয়ে শুনেছ। আগ্রহ জন্মেছে তোমার মনে, কৌতূহল দমিয়ে রাখতে পারেনি। কিন্তু বাইরের একজনের বিষয়ে তোমার মতো শান্ত স্বভাবের মেয়ের এত কৌতূহলে থাকার কথা নয়। তুমি ঘামছ, চেহারা মলিন। তোমার চেহারা দেখে যে কেউ এটা নির্দ্বিধায় বলে দিতে পারবে তুমি এই ব্যাপারে জানার চেষ্টা করছো। হয়তো কিছুটা জানো, সেটা কতটুকু? যদি কাউকে নিজের সমস্যার কথা না বলো, তাহলে সবাই বুঝবে কি করে? আমি অনুভূতি চেপে রাখতে পারি না, সবাই ভুল বুঝে আমাকে। শেহনাদ মাহার চোখে চোখ রেখে বলল, আমার চোখ দেখো। এই নীল চোখের কিছু বিশেষজ্ঞ আছে। অনেকের ধারণা আমি চোখ দিয়ে সম্মোহন করতে পারি। ইউনিক না? ঘণ্টাখানেক পর মাহা ও শেহনাদ এলো ওয়েটিং রুমে। শেহনাদের রিপোর্টগুলো চলে এসেছে। মাসুদ মাহার পাশে গিয়ে দাঁড়ায়। মাহা ঘেমে নিয়ে একাকার হওয়া সত্ত্বেও ঠায় দাঁড়িয়ে রইল। সামনে একজন সুদর্শন পুরুষ তার স্ত্রীর যত্ন নিতে গিয়ে উতলা হয়ে পড়েছে। শেহনাদের হাত ধরে ওকে নিয়ে আসে। মূলত কোলে তুলতে চেয়েছিল। শেহনাদ রাজি হয়নি। চোখ রাঙায় বিধায় বেচারা শুধু হাত ধরাতেই শান্ত হলো। তবে এটাও বলেছে হসপিটালের গণ্ডি পেরোলেই সে তার বউকে কোলে নেবে, কেউ আটকাতে পারবে না তাকে। মাহা এই সুদর্শন ভদ্রলোককে চেনে। বইয়ের জন্য প্রিয় পেশা ছেড়ে দিয়েছিল, অথচ তার অভিনয়ের প্রশংসা পুরো দেশে এখনও চর্চা করা হয়। মাত্রাতিরিক্ত বউ পাগল এই অভিনেতা। মাহা মাসুদের দিকে তাকালো। মাসুদও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দেখছে এক পাগল প্রেমিকের প্রণয়। মাহার কাছাকাছি আসতে শেহনাদ বলল, এই বউ পাগলটা মানুষটাই আমার বর। তোমাকে আমি যে সুখের কথাটা বলেছি, এই তার সেরা মানুষটাই যে আমার সুখ। আর এই যে ভয়ঙ্কর পাগলামি দেখছো, তার ভাষ্যমতে এটা আমার জন্য হওয়া তার সর্বকালের অসুখ, যাকে প্রেমাসুখ বলে। আশা করছি তোমার জীবনেও শীঘ্রই সুখের প্রেমাসুখ শুরু হবে। নিজেকে সময় দাও, সবটা স্বাভাবিক হয়ে যাবে। যদি ভুল করি, সংশোধনের উপায় খুঁজে না পেলে পুনরায় আমার কাছে এসো। তবে ভুল করার ভয় না পেয়ে চেষ্টা করো। মাসুদ সরু চোখে তাকায়। দুজনের ফিসফিসানি দেখে বোঝা যাচ্ছে না তারা কি নিয়ে কথা বলছে। শেহনাদ চলে যেতেই মাসুদ প্রশ্ন করে, মেয়েটা কি বলছো রে মাহা? বলা যাবে না, পার্সোনাল কথা। চলুন বাড়ি যাব। গলা কাঁপে মাহার। কষ্ট হয় মাসুদকে উত্তর দিতে না পারায়, কিন্তু কিছু করার নেই। সমস্যার সমাধান করতে হলে পরিবর্তনের প্রয়োজন। মাহা হাঁটতে শুরু করলে মাসুদ বুরাককে বলল, আজ প্রথম কোনো কথা গোপন করলো মাহা। ও কখনো কারো থেকে কিছু গোপন করতো না। হঠাৎ পরিবর্তন, বুঝতে শিখছে, শেখার চেষ্টা করছে। তুমি তো এটাই চেয়েছিলে। মাসুদ গলার স্বর নামিয়ে বলে, চেয়েছিলাম, কিন্তু হুট করে ওর পরিবর্তন অনুভব করে কেমন জানি লাগছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। রিকশায় দুজনে পাশাপাশি বসলেও মাঝে দূরত্ব থাকে। মাহা দূরত্ব ঘুচিয়ে মাসুদের গা ঘেঁষে বসল।
মাসুদ মাহার হাতের ওপর হাত রাখে। মাহা নিশ্চুপ থেকে বলে, আপনার হাতে তো ঠান্ডা কেন? কাছে সরে আয়। তোর গায়ে জ্বর, আপনার কাছে গেলে জ্বর কমে যাবে। আপনি ডাক্তার নাকি ঔষধ? কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বস। যদি ঘুমিয়ে পড়ি, ঘুম আসলে ঘুমা। তখন আমাকে রাস্তা থেকে বাড়িতে কিভাবে নিয়ে যাবেন? পাজা কোলা করে তুলে নিবেন ওই নায়কের মতো? মাসুদ ভ্রুকুচকে তাকালো। মাহা মাসুদের কাছাকাছি আসার চেষ্টা করছে। মাহা মাসুদের কাঁধে মাথা রাখে, তপ্ত শ্বাস ফেলে। অধিকার নিয়ে বলে, আপনি শুধু আমার সঙ্গে রিকশায় চড়বেন, আমাকে ভালোবাসবেন, আমি যা চাই তাই করবেন। করবেন তো? মাসুদ বা হাতে মাহাকে আগলে নিয়ে বলল, করব। তুই যা বলবি তাই হবে। তুমি করে বলবেন, না হলে লোকে ভাববে আমি আপনার বোন হই। তখন অন্য মেয়েরা আপনার পেছনে লেগে যাবে। অনেকে আগের মতো বিয়ের প্রস্তাব দিতে পারে। সকলের জানা উচিত আপনি বিবাহিত, তাই সবাইকে বলে দিবেন আপনি বিবাহিত আর আমি আপনার বউ। ঠিক আছে, বলে দেব। মা বাবার একটু দ্রুত চলুন। রিকশা চালক মাসুদের কথা মতো রিকশার গতি বাড়ালেন। মাসুদ মাহার মাথায় হাত বুলিয়ে দেয়। শরীরের তাপ বাড়ছে। মাসুদ বুঝতে পারে মাহা জ্বরের ঘরে কথা বলছে। পর মুহূর্তে মাহা মাসুদের শরীরের সঙ্গে মিশে গেল। দুহাতে জড়িয়ে ধরল মাসুদকে। জেনিত এসেছে। বসার ঘরে বসে মামা মামিদের সঙ্গে কথা বলছে। গতকাল রাতে তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছিল জেনিত। আজ আসতে পারে এমন কথাও বলে যায়নি। মাসুদ মাহাকে ঘরে পৌঁছে দিয়ে বসার ঘরে এলো। মাসুদকে দেখে জেনিত ভ্রু নাচিয়ে বলল, এসে কি শুনলাম ভাই? তুই নাকি এক ঢিলে দুবার পাখি শিকার করেছিস। বাহ ভাই বাহ। মাসুদ বসতে বসতে বলল, তুই আবার শুরু করিস না। সবাই সত্য জানে, শুধু শুধু পচাচ্ছে আমাকে। মাহা ছোট থেকে অবুঝ। এটা জানার পরেও সবাই এমনভাবে তীর নিক্ষেপ করেছে যেন আমি মহাপাপী। এই পাপি তাপি মানুষটার ওপর রহম করো বোন। জেনিত সোফায় মাথা ঠেকিয়ে হাসছে। মাসুদ টেবিলের উপর রাখা কফির কাপটা হাতে নিয়ে বলল, কালোভাবে চলে গেলি কেন? আর বলিস না, ভার্সিটির এক নতুন ছাত্রকে র্যাকট্যাগ দিয়ে বেহাল দশা করে ফেলেছে সিনিয়ররা। কেস ফেল হয়েছে, সেটা দেখতে গিয়েছিলাম। ছেলেটাকে পিটিয়ে আধা লাশ করে ফেলেছে, তারপরেও ছেলেটা সিনিয়রদের নাম নিচ্ছে না। স্বাভাবিক তাদের নাম নিলে ওর বাকি লাইফটাই হেল করে তুলবে তারা। যাক, এসব বাদ দিয়ে বল, বুড়াকের কাছে গিয়েছিলি তো? কি হলো ওখানে? আমার সাথে বুড়াকের কথা হয়নি। ব্যস্ত মানুষ বারবার ডিস্টার্ব করা যায় না, তাই এখানে চলে আসলাম। বুঝতে পারছি না। মাহাকে সেহনাতের কাছে রেখে বুড়াক আমাকে নিয়ে বেরিয়ে আসে। তারপর 1 ঘন্টা কেটে যায়। মাহা যখন আসলো তখন থেকে ওর গায়ে জ্বর। কি বলিস? আচ্ছা, চিন্তা করিস না, আমি সেহনাতকে কল দিয়ে জেনে নিচ্ছি মাহার হঠাৎ জ্বর আসলো কেন। জেনিত কল দিল। কিছু সময় কথা বলে কফি মাগের কানায় চুমুক দিল। মাসুদ অপেক্ষা করছে জেনিত সেহনাতের সঙ্গে কথা বলা শেষ করে। মাসুদকে বলল, ওর ভয়ে চিন্তায় মানসিক চাপে জ্বর এসেছে। মানসিক দিক থেকে মাহা বেশ দুর্বল, তবে এখন চিন্তার কিছুই নেই। ধীরে ধীরে মাহার মাঝে পরিবর্তন আসবে। সেহনাতের সঙ্গে মাহার কি কথা হয়েছে? বলেছে তোকে? বলেছে। সেহনাতকে মাহা যেসব বলেছে তোকেও শীঘ্রই মাহা সেসব বলবে, তাই সরাসরি মাহার মুখ থেকে শুনিস। তাছাড়া সেহনাত আসবে জানলে তোকে আমি ওর কাছে যেতেই সাজেস্ট করতাম। আমার ওই বন্ধুর অবজারভেশন স্কিল মারাত্মক। তারপরে মেয়েটা সম্মোহন করার বিশেষ গুণ অর্জন করেছে, তাই নিশ্চিন্তে থাক, মাহার মানসিক অসুস্থতার দ্রুত নিবারণ হবে। ওর সুস্থ হওয়ার প্রসেসিং যে অলরেডি শুরু হয়েছে, তাই এই জ্বর কমে গেলেই টের পাবে। ওর প্রবলেমটা ঠিক কী নিয়ে, অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? ওর অপারেশন তো ঠিকঠাক হয়েছিল, ডাক্তার বলেছিল ধীরে ধীরে সুস্থ হবে। সুস্থ হয়েছে, বাট বুদ্ধি বিকাশে কিছুটা অপরিক্ষ রয়ে গেছে। এগুলো তো ওকেও সেভাবে বলা হয়নি। ও নিজে তো পরিপূর্ণ তথ্য জানে না, তাহলে নতুন করে কি বলবে মাহা? জেনিতের ফোনটা বেজে ওঠে। জেনিত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অনবরত গোলাগুলির শব্দ কানে ভেসে আসে। জেনিতের কানে একটা ঠিকানা আসা মাত্রই কল কেটে গেল। জেনিত দাঁড়িয়ে পড়ে। কোমরে গুজে রাখা গ্লক 23 বের করে দ্রুত যেতে যেতে বলল, আম্মুকে একটু বলে দিস আমার বাড়ি ফিরতে লেট হবে। চিন্তা করার প্রয়োজন নেই। কোথায় যাচ্ছিস? কি হয়েছে সেটা তো বল। জানি না, বলার মতো সিচুয়েশনে নেই কেউ। একমাত্র সেখানে গেলেই বোঝা যাবে কি হচ্ছে। রাত 9টা। বিছানায় শুয়ে বই পড়ছে মাহা। মাসুদ বের হয়েছিল আধ ঘন্টা আগে, সবে মাত্রই ফিরেছে। মাহাকে শুয়ে শুয়ে পড়তে দেখে সে এগিয়ে এসে মাহার কপালে হাত রাখে। মাহা সরে গেল না। বিয়ের আগের মতোই স্বাভাবিক আচরণ মাহার। মাসুদ প্রশ্ন করে, খেয়েছ? না। বসুন, খাবার আনছি। আমি আনছি, তুমি শুয়ে থাকো। বেশি ছটফট করো না, তাহলে আবার জ্বর আসবে। মাহা উঠে যেতে যেতে বলল, আসবে না, আমি এখন একদম ঠিক আছি। আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার মনে হয় সেগুলো আজ বলা উচিত। বলো। না, খাওয়ার পর। আচ্ছা। মাহা আঙ্গুল কচলিয়ে মাসুদের দিকে তাকালো। চোখে ব্যাকুলতা, বুক ধরপড় করছে, কপাল ঘামছে, মাথা ব্যথা করছে।
মাসুদকে গোপন কথাগুলো বলার পরও কি ভাববে, কিভাবে রিয়াক্ট করবে, সেটা ভাবছে মাহা। সেহনাদকে কল দিলে সুবিধা হতো। যদি মাহা বুঝে বলতে না পারে তাহলে সেহনাদ বলবে, সে তো সব জানে। মাহা আমতা আমতা করে বলল, বলছি সেহনাদ আপুকে যদি কল দিয়ে রাখি। মাসুদ ভ্রুকুচকে বলল, তোমার আপু জুটে গেছে? আচ্ছা কল দাও, যদি ইচ্ছে হয়। মাহা সেহনাদকে কল দিল। সেহনাদ কল রিসিভ করে বলল, প্রিটি গার্ল, মাসুদকে সব বলেছ? এখন বলবো, বলো। তবে আমার মনে হয় তোমরা নিজেরা একান্তে সব বললে ভালো হতো। কিন্তু তোমার যখন অস্বস্তি হচ্ছে তখন থাকছি কলে, এবং মাসুদ ভাই দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আমি একদম নীরব থেকে শুনব, বিরক্ত করব না আপনাদের। মাসুদ রেগে তাকালো। এর চেয়ে বাইরের একটা মেয়ে মাহার কাছে এতটা গুরুত্ব পায়? অপমানিত বোধ করল মাসুদ। সেহনাতের কথাগুলো খারাপ লাগলো বইকি। মাহা মাসুদের দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশ থেকে সেহনাত গুনগুন করে ওঠে, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপিতে জমি নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। মাহা কথা বলো। মাসুদ ভাই, আপনি হয়তো এটা ভাবছেন আপনার বউ আপনার থেকে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আদৌ তো তা সত্য নয়। সবটা শোনার পর আপনি কিভাবে রিয়াক্ট করবেন সেটা ভেবে চিন্তা করছি মাহা। আমি জানি আপনি সবটা শুনে একদম স্বাভাবিক থাকবেন। যেটা মাহা বুঝতে চাইছি না, একটা মানুষ হঠাৎ পরিবর্তন হতে পারে না, সময়ের প্রয়োজন পড়ে। তারপরেও যদি আমার কলে থাকা আপনার পছন্দ না হয় তাহলে আমি কলটা কেটে দিচ্ছি। মাসুদ দ্রুত বলল, না না, এমন কিছু নয়, আপনিও থাকুন, সমস্যা নেই। সবটা যখন জানেন তখন গোপনীয়তার কি আছে? সেহনাত হেসে বলল, মনে মনে এইসবই ভাবছিলেন। আমার ঘরেও একজন আছে, আপনার থেকেও সে বেশি পজিটিভ, তাই এমন খতরনাক জেলাসি সম্পর্কে জ্ঞান আছে আমার। মাসুদ লজ্জা পেল। মাহা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করে, আমি তখন 3তে পড়ি, স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখতে পেলাম নয়ন কাকু রিনিত আপুকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আপু আমাকে নিষেধ করলো তার কাছে যেতে। আমি দৌড়ে পালাতে যাব, এমন সময় নয়ন কাকুর ভাইপো অয়ন আমাকে ধরে ফেলে। আমাকেও নিয়ে গেল একটা অন্ধকার ঘরে। ঘরে কিছু দেখা যাচ্ছিল না, কোনো দরজা বা জানালা দেখা যাচ্ছিল না। আমি চিৎকার করে কাঁদছিলাম, কেউ শোনেনি। অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। পুরো ঘর হাতরে একটা জানালা পাই। আমি জানালার পাল্লা খোলার চেষ্টা করি। একটু খুলতে দেখলাম আপুকে বিবস্ত্র করে। ওরা দুজনে। আমি চিৎকার দিতেই অয়ন এসে আমার ঘরের দরজা খুলে আমাকে চড় মারে। আমার গায়ে বাজেভাবে হাত দেয়। আমার খারাপ লাগে, কষ্ট হয়। তারপর আমি ওর হাতে কামড় দেই। তারপরও সরে দাঁড়ায়। আমাকে ধরে ফেলার চেষ্টা করে কি না আমি জানি না। আমি দরজা খোলা দেখে দৌড়ে বাইরে চলে এলাম। মেইন রোডে আসতেই এক সাদা গাড়ির সাথে ধাক্কা খাই। আমার ঘাড়ে থাকা ব্যাগ পড়ে যায়। তারপর কিছুই মনে নেই। এসব মনে ছিল না আমার। অয়নকে দেখার পর হঠাৎ মাহা হাঁপাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। মাসুদ মাহাকে টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, আর কিছু বলতে হবে না, তুই শুধু শান্ত হয়ে বস। মাসুদ মাহার মাথায় হাত বুলিয়ে দেয়। মাহা ফুপিয়ে কাছে। ফোনের ওপাশ থেকে সেহনাত বলল, আপনারাও কেউ ওর অ্যাক্সিডেন্টের কথা বলেননি? এটা উচিত কার্য ছিল। বলে তখন থেকেই ওর সমস্যা হতো। ও বেশ কিছু সময় স্মৃতি ভুলে গেছে, এটাও ভুলে গিয়েছিল। তবে কিছু মানুষের ক্ষেত্রে পিটিএসডি সাংঘাতিক রকমের রোগ হয়। সাময়িক সময়ের জন্য কিছু স্মৃতি ভুলে যায় মানুষ, পরবর্তীতে সেসব ধীরে ধীরে মনে পড়ে। এসব আমি বুড়াকে ঠিকই জেনেছি। সুতরাং সেটার উপর ভিত্তি করে এবং মাহার আচরণ পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওর ইন্টিমেসিতে প্রবলেম হয়। বাট একবার যদি ওর ভয়টা কাটানো যায় তাহলে হয়তো ধীরে ধীরে আপনার স্পর্শ নিতে পারবে। বিয়ের আগে থেকেও ও আপনাকে পছন্দ করে, তবে আপনি প্রেমিকা বানানোর পর ও সেসব চিন্তা থেকে সরে আসে। সবার ভালো চাওয়ার যে বিরল গুণ মাহার, সেটাই ওর কাল হয়ে ওঠে। ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর মাহাকে যে ডাক্তার অপারেট করে তার সঙ্গে কথা হয়েছে। মাহার মাথায় আঘাতের কারণে সেরিব্রাল ইনফ্রাকশন, অর্থাৎ অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের কারণে কোষগুলোর একটি গুচ্ছ মারা যায়, যে কারণে ওর বোঝার ক্ষমতা কিছু অংশ লোপ পায়। সময়ের সাথে সাথে ওর বুঝতে পারার ক্ষমতা বৃদ্ধি পেত, কিন্তু ওর মস্তিষ্কে গেঁথে থাকা সেই নিকৃষ্ট চরিত্রকে স্বাভাবিক হতে দেয়নি। ওর থেকে ওর স্বাভাবিকতা কেড়ে নেয়। ও নারী পুরুষের কোনো অন্তরঙ্গ মুহূর্ত দেখত না, কিংবা গল্প শুনত না। প্রেম জিনিসটা আপনার থেকে, আপনার দেখে যতটুকু বুঝেছিল সেটাও নির্মূল হয় আপনার প্রেমিকার কথা শুনে। বিয়ের আগে ও যদি কাউকে চোখ বুজে বিশ্বাস করে সেটা আপনি। তাই আপনার কষ্ট হলে ও আপনাকে স্পর্শ করতে সংকোচ বোধ করতো না। কিন্তু বিয়ের পর রাহা ওকে পুনরায় কিছু শিখিয়েছে, তাই আপনি ওকে কোলে নিতেই মাহা সেন্সলেস হয়ে যায়। আপনারা ওকে সবসময় এত ভালোবাসা দিয়েছেন যে ও চাইলে কঠিন হতে পারেনি, আবেগী আহ্লাদী হয়ে উঠেছে। তবে চেষ্টা করবেন ওকে স্বনির্ভর হতে দেওয়ার। আপনাদের ছোট ছোট ব্যবহারে কষ্ট পায়, এটা থেকে বের হতে হবে। জীবনের সকল কঠিন মুহূর্তে ও আপনাদের কাছে পাবে না, তাই নিজের ভালোটা ওকে নিজেকেই বুঝতে হবে।
ওর একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন, রেগুলার ওষুধ সেবন করবে, মনোবল পেয়েছে, সাহস যোগান। বাকি 5টা মেয়ের মতো ওকেও স্বাভাবিক দেখতে পাবেন। লাস্ট একটা কথা, অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা ওকে খুলে বলুন। এখন ভয়ের কিছু নেই, তাই ওর জানা উচিত কি ঘটেছিল। মাসুদের রাজ ভারী প্রশ্ন। মাহার জন্য আপনি এত কিছু কেন করেছেন? সেহনাথ হাসে। আমি আমার বন্ধুদের ভালোবাসি। এটা আপনার বউ মাহার জন্য নয়, আমার বন্ধু জেনিতের জন্য করেছি। জেনিত আমাকে বিভিন্ন সময়ে নানাভাবে সাহায্য করেছে। ওর প্রিয় ভাইয়ের জন্য, ওর ভাবির জন্য এতটুকু করা আমার কর্তব্য। নিন, অনেক রাত হলো। আপনারা রাতের বাকি সময় কি করবেন সেটা ভাবুন, আমি ঘুমাই। আচ্ছা। মাসুদ সেহনাতের বলা প্রতিটা শব্দের অর্থ বুঝেছে। সে এটাও বুঝেছে মাকে কাছে টেনে না নিলে মা সর্বদা দূরেই থেকে যাবে। যদি এই সংবেদনশীল সময়ে মাকে ছোট ভেবে ও কষ্ট পেতে পারে, ভয়তে পেতে পারে বা কাঁদতে পারে ভেবে মাসুদ নিজেকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা মাহার জন্য যথোপযুক্ত হবে না। আসলেই তো মাহাকে আবেগী আহ্লাদে নমনীয় করার ক্ষেত্রে পরিবারের অত্যাধিক যত্ন বেশি ভূমিকা রেখেছে। মাহা মাসুদের চোখে চোখ রেখে বলল, আমি আমার অস্বস্তি দূর করতে চাই। সময় নিবি নাকি আজ? আজই? আপনার সমস্যা থাকলে বলুন। আপনার মনে যদি অন্য কেউ থাকে তাহলে অন্য উপায় খুঁজতে হবে। অন্য উপায়? আরেকটা বিয়ে। আপনাকে ডিভোর্স দিয়ে দেব। যে বর কাজে আসে না সে বর চায় না আমার। এত বড় কথা? একটু আগে কেঁদে চোখ মুখ লাল করে ফেললি। তোকে দেখে মায়া হলো বলে তোর কষ্ট হবে ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করছি। আর তুই আমাকে বরের কাজ শেখাচ্ছিস? আজ দেখবি বরের কাজ কত প্রকার আর কি কি। 1 ঘন্টায় তোকে সেহনাত কি এমন জ্ঞান দিল সেটা আগামীকাল জেনে নেব। যে রাতারাতি বউ আমার বেকুব থেকে বুদ্ধিমতী হয়ে গেল। আপনি আমাকে বেকুব বললেন? বলেছি, শুনতে পাসনি? আবার বলবো, বেকুব মেয়ে। মাহারাকে মাসুদের শার্টের কলার টেনে ধমকে সুরে বলল, চুপ। আর একবার যদি এমন বলেন তাহলে। মাসুদ ঠোঁটে জোষ্টুমির হাসি বজায় রেখে বলল, বাহ, পা ধরে ঝুলে থেকে কান্না করা বেকুব মেয়ে কলার ধরেও শিখে গেছে। বেকুব শব্দটা ভালো না লাগলে নির্বোধ। এই ওয়ার্ডটা একদম পারফেক্ট। শুনতে তেমন খারাপ না, লেবেল আছে। আমি নির্বোধ? হ্যাঁ, এটা তুই ছাড়া পুরো দুনিয়ায় জানে। আজ তোকেও জানালাম। তুই চারিত্রিক গুণাবলী তোকে না জানালে হয়? মাহা আচমকা মাসুদের কলার ছেড়ে ওর হাত টেনে ধরে ওর হাতে কোমর বসালো। অকস্মাৎ ব্যথায় আটকে ওঠে মাসুদ। মাহা পুনরায় কামড় বসালে মাসুদ মৃদু চেঁচিয়ে বলে, মাহা কামড় দিবি না, একদম কামড় দিবি না। আমি কামড় দিলে কিন্তু সহ্য করতে পারবি না। মাহার চেহারার রক্তিবর্ণ ধারণ করে। চোখ মুখ আরক্ত করে পরের কামড় বসাবে এমন সময় মাসুদ মাহাকে ধরে বিছানার উপর ফেলে দিল। এরপর নিজের হাতের দিকে তাকিয়ে বলল, সকালে এই কামড়ের দাগ দেখে সবাই যেটা নিয়ে কথা শোনাবে এবার সেটা করে কথা শুনব। 1 মিনিট। শুরু আপনি করেছিলেন, তাহলে শেষটাই আমি করি। মাহা ঘামছে, চেহারায় ভয় প্রকাশ পাচ্ছে। স্মৃতিতে সেই অস্পষ্ট বিশ্রী দৃশ্য। মাহা চোখ বুজে আছে। মাসুদ মাহার কপালে ঠোঁট ছুঁয়ে নমনীয় কণ্ঠে বলল, এত সাহস দেখালি? এমন চোখ বন্ধ কেন? চোখ খোল। একবার আমার দিকে তাকা মাহা, দেখবি সব ভয় কেটে যাবে। মাহা চোখ মেলল। মাসুদ ওর দিকে ঝুঁকে মৃদু হাসে। পরপরই মাহার শ্বাস আটকে গেল। মাহার দুহাতে ঠেলেও সামনের মানুষটিকে নড়াতে সক্ষম হলো না, বরং মানুষটি মাহার হাত নিজের কাঁধে জড়িয়ে রেখে বলল, ডিস্টার্ব করিস না। আজ রাতে যখন সেন্সলেস হসনি তখন এই সুযোগটা কাজে লাগাতে দে। মাহা শ্বাস নিয়ে রেগে বলল, এভাবে না বলে আমার ঠোঁট চেপ। মাহা থেমে যায়। মাসুদ হেসে বলল, সমস্যা কি? আগে না বলে যেটা করলাম সেটা না হয় এবার বলেই করব। তোর নিশ্চয়ই বলে করা কাজগুলোতে আপত্তি নেই, কিন্তু আমি ভেবেছিলাম চেষ্টা আমি করব। সেহনাত আপু আমাকে এই অস্বস্তি দূর করার চেষ্টা করতে বলেছিল। সেহনাত তোকে এটা বলেছে? এক্সিলেন্ট অ্যাডভাইস। নে স্টার্ট কর। রাহাপু যা যা শিখিয়েছে তার এক পার্টও বাদ দিবি না। আচ্ছা, বাদ দিলে দিস। এই ছাড়টুকু তোকে দেওয়া যায়, কারণ যেটা বাদ পড়বে সেটা যোগ করার দায়িত্ব আমার। বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে আজ। মাহা এখন পূর্বের তুলনায় কঠিন মেজাজি হয়েছে। পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সে। পাঠ্য বইয়ের পাশাপাশি এখন থেকে অ্যাডমিশনের জন্য পড়া শুরু করেছে। যেভাবে হোক তাকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। মাহা প্রথমে ভেবেছিল সে ডাক্তার হবে, কিন্তু নিজের উপর ভরসা পাচ্ছে না। ডাক্তার হওয়ার স্বপ্ন ওর জন্য নিতান্তই একটা ছেলেমানুষী ব্যাপার। যার ভুলে যাওয়ার রোগ আছে সে চেষ্টা করলে বড়সড় সব কিছু জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু বাস্তবিক জীবনে তার ব্যবহার করতে পারবে না। তাই মাহা ঠিক করেছে সে ইংরেজিতে অনার্স করবে। ইংরেজি সে ভালো পারে, তার প্রিয় বিষয় এটা। অফিস থেকে ফিরে মাসুদ সোজা ওয়াশরুমে ঢুকেছে। একেবারে গোসল করে তারপরে বেরিয়েছে। প্রেমার সঙ্গে বিকেলে দেখা হয়েছিল। মাহার কথা জিজ্ঞেস করেছিল। প্রেম এখন সুস্থ এটা মাহাকে জানাতে বলেছে। মাসুদ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপর বসে। মাহা টেবিলে বসে পড়ছে। মাসুদ এসেছে সেটা লক্ষ্য করেছে। মাসুদ গলা খাকারি দিয়ে বলল,
বর সারাদিন এত পরিশ্রম করে ঘরে ফিরেছে, আর বউকে দেখো কোথায় সে একটু আদর সহ করবে। তা না, বইয়ে মুখ গুজে বসে আছে। বিয়েটা কি বইয়ের সাথে হয়েছে আপনার? মিসেস রাদিয়া সামরেন মাহা মুখটা কুঁচকে বলল, বরকে কি কোলে নিয়ে বসে থাকতে হবে? সব রেডি আছে, খেয়ে ঘুমান। এই চ্যাপ্টার শেষ না করে ওঠা যাবে না, কাল এক্সাম আছে। বউ আমার বুদ্ধি পেয়ে বদলে গেছে। আমার বোকা বউটাই ঠিক ছিল। মাহা পেছনে ঘুরে বসে। মাসুদ বরাবরের ন্যায় একটা ট্রাউজার পরে খালি গায়ে বসে আছে। মাহা দ্রুত চোখ সরিয়ে নিল। মাসুদ সেটা দেখে ব্যঙ্গ করে বলল, 30 দিনে কম করে হলেও 15 বার আমাকে এভাবে দেখেছ। হঠাৎ দেখতে না চাওয়ার কারণ কি? এই ফিটনেস, সিক্স প্যাক ধরে রেখেছি কেন, যদি বউ না দেখে? মাহা বইয়ের দিকে তাকিয়ে বলল, আজ দেখা যাবে না, কিন্তু আমার আজ দেখাতে ইচ্ছে করছে। ইচ্ছের লিস্ট বেড়েছে। একটা ইচ্ছা আজ পূরণ করতে না পারলে ঘুম হবে না রাতে। এখন কি করব? পরীক্ষা শেষ হবে, তারপর আপনার ইচ্ছেগুলোর লিস্ট দেখব। এখন না, এখন কোনো ইচ্ছে পূরণের সময় নেই আমার হাতে। তেমন গুরুতর ইচ্ছা নেই। এই আপনি থেকে তুমিতে আনানোর ইচ্ছেটাই আছে এখন। সময় লাগবে। 15 বছরের অভ্যাস। ধুর, দুদিনে ভাই থেকে জামাই হয়ে গেলাম। রাতারাতি ভালোবাসা ভাসি করে ফেললাম। এসবের কাছে ছোটোখাটো অভ্যাস কিছু না, ট্রাই করা হয়ে যাবে। মাহা বিরক্ত চেহারায় বলে, কাইন্ডলি চুপ করো, তুমি বিরক্ত করো না। খাবার গুছিয়ে রেখেছি, খেয়ে ঘুমাও। সকালে আবার দ্রুত উঠতে হবে। ক্লান্ত হয়ে ফিরেছো, তারপরেও এত কথা বলে এনার্জি লস করছো কেন? তুমি করে বলেছি এবার আর একটা কথাও বলবেন না। মাসুদ উঠে এসে মাহার ঘাড়ে চিবুক রাখল। মাহার হাত থেমে নেই। খাতার উপর কলমের আঁচড় অনবরত পড়ছে। আইসিটির প্রোগ্রামিং চ্যাপ্টার। মাসুদ খেয়াল করে মাহার হাতে লেখায় পরিবর্তন এসেছে। আগের তুলনায় অত্যধিক সুন্দর হয়েছে। মাঝে মাঝে বিশেষ লাইনে ক্যালিগ্রাফিও করেছে। মাহা নতুন পারফিউম ব্যবহার করেছে, ঘ্রাণটা মধুর। মাসুদ মাহার গলায় মুখ ঘষতেই মাহার কলম থেমে গেল। দাড়ির খোঁচায় ব্যথা পেল। মাসুদ বলল, দ্রুত শেষ করে পড়ো। রাত জেগে পড়া যাবে না। দ্রুত শেষ করতে বলেও শেষ করতে দিচ্ছি না, এটা ঠিক। আনরোমান্টিক হয়ে গেছো। দুদিন আগেও টাচ করলে সেন্সলেস হয়ে যেতে, এখন উল্টো ঝাড়ি দাও। তোমাকে ডাক্তার দেখানো ঠিক হয়নি। মাহা মুখটা নিরেট করে বলে, চলুন খেয়ে ঘুমাই। পড়া না হলেও ঘুমটা হোক। মাহা উঠে যেতেই মাসুদ পাণ্ডর চেহারায় বিছানায় এসে বসল। একটা টি শার্ট পরে নিঃশব্দে হেঁটে গেল ডাইনিং টেবিলের দিকে। মাহা খাবার বাড়ছে, চেহারায় কাঠিন্য ভাব স্পষ্ট। কিছু একটা নিয়ে চিন্তিত, কষ্ট পাচ্ছে কিন্তু বলছে না। গত 2-3 দিন ধরে ব্যাপারটা খেয়াল করছে মাসুদ। মাসুদের উপর রাগ করে আছে নাকি অভিমান করে, সেটাও বোঝার উপায় নেই। পরিবর্তনটা হুট করে হয়ে সবকিছু হুটহাটি হচ্ছে। খাবার টেবিলে কথা হলো না। মাসুদ আগে এসেছে ঘরে। বিছানা ঠিক করে সে শুয়ে শুয়ে মাহার জন্য অপেক্ষা করছে। মাহা এলো মিনিট 10 পর। এসে ঘরের দরজা লাগিয়ে লাইট অফ করে মাসুদের পাশে শুয়ে পড়ল। জানালা খোলা, ঘর জুড়ে চাঁদের আলো, পিনপতন নীরবতা। দুজন পাশাপাশি থেকেও মনে হচ্ছে পুরো ঘরে দুজনেই একাকী। নীরবতা ভেঙে মাসুদই প্রথম কথা বলে, কি হয়েছে? মাহার তৎক্ষণাৎ উত্তর, কিছু না। তাহলে এভাবে ইগনোর করছো কেন? কিছু হলে তো বলবা, না বললে বুঝবো কি করে? আমি কি কোনো ভুল করেছি? অজান্তে কষ্ট দিয়েছি? না, তেমন কিছু না, শুধু পরীক্ষার জন্যই। মাসুদ মাহার দিকে এগিয়ে গিয়ে মাহার মাথা নিজের ডান হাতের ওপর রেখে মাহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মাহার চোখ গড়িয়ে এক ফোঁটা পানি পড়তেই মাসুদ ভগ্নস্বরে বলে, বলো কি হয়েছে? মাহা নাক টেনে বলে, আপনাকে ফোন দিলে আপনার পিয়ে ফোন রিসিভ করে, আমাকে ননদের মতো ট্রিট করে, আপনার সাথে তার মাখো মাখো সম্পর্ক বর্ণনা করে। এসব না হয় বাদই দিলাম, আপনি চরিত্রহীন নন সেটা আমি জানি, কিন্তু প্রেমাপুর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেটা জানানোর প্রয়োজন বোধ যে করে না, তার সাথে থাকবো না আমি। প্রেমার সঙ্গে 3 দিন আগে রাস্তায় দেখা হয়েছিল, সেটা তুমি জানতে কিভাবে? আর আজ দেখা হয়েছে সেটা তো বলতামই, সুযোগ পাইনি বলে বলা হয়নি। জানবো না? আপনার পিয়ে ছবি তুলে রেগুলার সেন্ড করে আমাকে, এদিক নেই ওদিক আছে। সরুন সরুন, একদম টাচ করবেন না। বিয়ের পর কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন আমি আপনাকে সহ্যই করতে পারছি না। শুনেছেন, বউ ছাড়া যাবে না, বউ ছাড়া ঘুম আসবে না আমার। অন্য কোনো সলিউশন থাকলে বলো। অম্মিকে বিয়ে পথ থেকে সরিয়ে অন্য সেক্টর দিলে মেজাজ ঠিক হবে? আমাদের সম্পর্কটা বিয়ের আগেও যেমন ছিল পরেও তেমনই আছে। মাঝে মাঝে এমন মনে হয় আপনি শুধু দায়িত্ববোধ থেকে সম্পর্কটি টিকিয়ে রেখেছেন। আমাকে ছোট থেকে বোন হিসেবেই ভালোবাসতেন, সেই স্নেহ থেকেই আমার যত্ন নেন, আর স্ত্রী হয়েছে বলে আমার যেটুকু প্রাপ্য শুধুমাত্র সেটাই দিচ্ছেন। মাসুদ মাহাকে ছেড়ে দিয়ে নিজের বালিশে গিয়ে শুয়ে পড়ে। মাহা নিজের মনোভাবগুলোকে সত্য ভাবলেও মাসুদের এমন আচরণে, তাই মনে মনে যা ঠিক করে রেখেছিল সকাল হতেই সেটার প্রস্তুতি নেবে বলে সিদ্ধান্ত নিল সে। মাহা ঘুমিয়ে যেতে মাসুদ ফোন নিয়ে বাইরে চলে গেল।
ফিরে আসি কিছু সময়ের মধ্যেই। ঘরে ঢুকে দেখে মাহা বিছানায় নেই, ওয়াশরুমে আলো জ্বলছে। মাসহুদ ফোন টেবিলের ওপর রাখে। মাহা ওয়াশরুমে দরজা লাগাতেই মাসহুদ টের পেল মাহা আসে, তাই মাহার দিকে তাকিয়ে বলল, আগামীকাল বিকেলে আমরা ঘুরতে যাব, সময় পাবো না। পরীক্ষা শেষ হলে আমি টানা 2 দিন রেস্ট নেব। আচ্ছা, তাহলে পরশু যাব। মাহা উত্তর দিল না। পরদিন বিকেলেই মাসুদ অফিসের সব কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসে। মাহার জন্য ওর পছন্দের চকলেট, আইসক্রিম, ফুলসহ একটা শাড়ি কিনে এনেছে। বইয়ের মন খারাপ, এসবের সঙ্গে মন ভালো করার সংবাদ দিয়ে তাকে সারপ্রাইজ দিবে, এটাই মাসুদের লক্ষ্য। কিন্তু বাড়ি ফিরে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। রাগে চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। মায়ের ঘরে গিয়ে মাসুদ সরাসরি জিজ্ঞেস করে, মাহা কোথায় মা? মা সোয়েটার বুনছিলেন। ছেলের প্রশ্নে মাথা তুলে সরু চোখে তাকালেন। নির্লিপ্ত গলায় উত্তর দিলেন, তোর শ্বশুরবাড়ি গেছে, 2 দিন ওখানেই থাকবে। রাহারা এসেছে, ফোন করে বলো রাহাপুদের নিয়ে এ বাড়িতে আসতে। তুই বল, তোর ফোনে কি হয়েছে? ধরছে না, ফোন ধরছে না কেন? রেগে চলে গেছে নাকি? আশ্চর্য, রাগারাগি করেছিস আমাকে বলবি না? এমন হলে আমি ওকে যেতে দিতাম। ও যাওয়ার সময় বারবার করে বলে গেছে তুই যেন অফিস বন্ধ করে ও বাড়ি না যাস। ঝগড়া হয়নি, আর তুমি আমাকে না জানিয়ে ওকে যেতে দিলে কেন? কুইক মা, জলদি ফোন করো আর দ্রুত আসতে বলো ওকে। ও, ঝগড়া যখন হয়নি আর মেয়েটা যখন ও বাড়িতে থাকতে যাচ্ছে তখন থাকুক, 2 দিন পরে তো এমনিতেই চলে আসবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বাড়ছি। মাসুদ রাগত স্বরে বলল, তোমারও তো কষ্ট করতে হবে না, সব আমি করে নিব। তুমি শুধু তোমার বোনের মেয়েকে আনার ব্যবস্থা করো, আমার জিনিসপত্র গুছিয়ে রাখে। আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি তল। মাসুদ চিন্তায় পড়ে গেল। মা বুঝতেই পারছে না সে কি খুঁজে পাচ্ছে না। ঘরে সব আছে, বউ নেই, এটা বলবে কি করে? মনটা ছটফট করছে। পড়ার টেবিল শূন্য পড়ে আছে, খুনসিরি করার মানুষ নেই। ঘরে এসে মাসুদের নীল শার্ট খুঁজে দিলেন মা। শার্ট খুঁজে পেতে বাইকের চাবি হারিয়ে গেল। মা বিরক্ত চোখে তাকালেন। মাসুদ আমতা আমতা করে বলল, আমি খুঁজে নিছি, তুমি যাও। মা যেতে যেতেন বললে, এই না, বিয়েতে তোর অমত ছিল। মাসুদ চমকে বলল, তুমি জানতে? আমরা সবাই জানতাম, তবে বিয়ের দিন জেনেছি। রাহা বলেছিল। তাই এখন কি করবি? মাহা যদি থাকতে না চায় তাহলে? কিসের তাহলে? থাকতে চাইবে না মানে? হাত পা বেঁধে ফেলে রাখবো ঘরে? মাহা থাকতে চায় না এমন কিছু বলেছে তোমাকে? ও কি বলেছে? উত্তেজিত কণ্ঠস্বর মাসুদের। মা কোনো উত্তর না দিয়ে মুচকি এসে চলে গেলেন। মাসুদ ভাবে, মাহা যদি রেগে থাকে তাহলে মাসুদ ও বাড়িতে গেলেও মাহা আসবে না। রাগ দেখাবে, জেদ করবে। 2 দিন গড়িয়ে সেটা দিনের পর দিন হতে পারে। মেয়েটার তেজ বেড়েছে খুব। মাসুদ ভাবছে কি করা যায়। সেহনাতের সঙ্গে মাহার বেশ ভাব হয়েছে। ওকে কিছু বলেছে কিনা? সেহনাতের পরামর্শ মাহা বেশ মান্য করে। মাসুদ সেহনাতকে ফোন দিল। রাহার 2 ছেলের সঙ্গে খেলছে মাহা। ঘরফর্তি খেলনার ফাঁকে ফাঁকে লুকাচ্ছে তারা, আর মাহা তাদের খুঁজছে। ওদের খুঁজে পেতে পুরো ঘর জুড়ে হাসির ঝঙ্কার। এই মন খুলে হাসাটা মাহা বড্ড মিস করেছে। 1 মাস পরে বাচ্চা দুটোকে কাছে পেয়ে মাহা পূর্বের মতো অবুঝ হয়ে উঠল যেন। পরীক্ষা ভালো হয়েছে। গত 2 দিন ধরে রাত বিরাতে কল আসত মাসুদের। অমনি ফোন দিত। মাসুদের তার পিয়ের সঙ্গে এত কথা বলা মাহার পছন্দ না। কাজের জন্য কিছু বলাও যায় না, তারপরেও সারা শরীর জ্বলে যায়। গতকাল রাতেও মাসুদের বাইরে গিয়ে কথা বলা মাহার সহ্য হয়নি। মাসুদ হয়তো উম্মিকে পছন্দ করে না সেভাবে, তারপরেও কেন লাই দিয়ে মাথায় তুলবে? ওর উচিত ছিল প্রথমেই উম্মিকে অন্য সেক্টরে দিয়ে দেওয়া, যেটা সে করেনি। প্রেমার কথা তৎক্ষণাৎ বলেনি, এটা গুরুতর অপরাধ, তাই এর শাস্তি ওকে দিতেই হবে। তবে এই বাড়িতে আসার পেছনে আরও একটি কারণ আছে। কারণটি হচ্ছে মাহা দেখতে চায়, বুঝতে চায় মাহা চলে আসার পর মাসুদ কি করে। দায়িত্ব কর্তব্যবোধ থেকে মাহার প্রতি ভালোবাসা দেখালে সে মাহার এখানে আসা মেনে নেবে। মাহা চায় না মাসুদ এটা মেনে নিক, কিন্তু এখনও পর্যন্ত মাসুদের আসার কোনো নামগন্ধ নেই। মাহা চিন্তায় পড়ে যায়। তবে কি মাসুদ ওকে এখনও সেভাবে ভালোবেসে উঠতে পারেনি? মাহার অনুপস্থিতি মাসুদকে পোড়াচ্ছে না। মাহার তো কষ্ট হচ্ছে। মাহা ফোনটা নেড়ে চেড়ে সেহনাতকে কল দিল। 2 বার রিং হতেই সেহনাত রিসিভ করলো কল। মাহা হতাশ গলায় বলল, এখনও নিতে আসেনি। উনি মনে হয় সত্যি আমাকে ভালোবাসেন আপু। তুমি শুধু শুধু আমাকে সান্ত্বনা দিছিলে। রাত শেষ হয়নি, তুমি দেখছি মাসুদের আদরে বউ হয়ে গেছো মাহা। বর্ষারা একদম চলছে না। হা হা হা। ওহো, পরীক্ষা কেমন হলো? ভালো। টেনশন হচ্ছে আপু। তুমি তো বলেছিলে উনি আমাকে না পেলে ছুটে আসবে, আসছে তো না? সেহনাত ঠাট্টা করে বলল, তাহলে বোধহয় ভালোবাসে না। সত্যি? অস্পষ্ট কণ্ঠস্বর মাহার। সেহনাত হেসে বলল, ধুর বোকামে, তোমার বর সন্ধ্যায় ফোন দিয়েছিল। তুমি আমাকে কিছু বলেছি কিনা সেটা জানতে। আমি কিছু বলিনি। দেখো, দ্রুতই তোমাকে নিতে আসবে। আসলে চলে যাব। যদি চাও তোমার বর তোমার বিরহে দেবদাস হয়ে থাক, তাহলে যেও না। কিন্তু আমি ভাবছি অন্য কথা।
মাসুদ নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে জিজ্ঞেস করার পরও বলল না। আমার মনে হয় মারাত্মক কোনো অসুখ। তোমাকে এটা বলতে মানা করেছিল, কিন্তু আমার মনে হয় তোমার জানা উচিত। ফোনে ওর গলা শুনে ভালো লাগেনি আমার। কি হয়েছে ওনার, কেমন আছে? আমাকে বারবার ফোন দিয়েছে, রিসিভ করিনি। আমি বাড়ি যাচ্ছি আপু। উনি সুস্থ হলে শাস্তি দেওয়া যাবে। অসুস্থ মানুষকে কষ্ট দিতে হয় না, তাই না বলো? মাহার যুক্তি শুনে হাসি পেল সেহনাতের। মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো, তোমার যাওয়া উচিত। হয়তো অসুখ বেড়েছে, তাই তোমাকে নিতে আসতে পারিনি। তুমি বরং নিজে চলে যাও। সাবধানে বাড়ি পৌঁছে গিয়ে দেখো বরের কি অবস্থা। আচ্ছা আপু, রাখছি। মাহা ফোন কেটে দিল। সেহনাতের ফোনে পুনরায় অন্য একটি নাম্বার থেকে কল আসে। মাসুদ কল করেছে। সেহনাত দুজনের পাগলামি দেখে মুচকি হাসে। কল রিসিভ করতেই মাসুদ তাড়াহুড়ো করে বলল, বলেছেন? বলেছি। তবে ওকে বোকা বানানো কি ঠিক হচ্ছে? রাগ করে এবার সত্যি সত্যি চলে গেলে আমি কিন্তু আর কিছু বলতে আর করতে পারবো না। বাড়ির বাইরে অনুমতি ছাড়া এবার এক পা দিয়ে দেখাক। এরপর আহত গলায় বলে, তাছাড়া বোকা বানাচ্ছি কোথায়? আমি তো অসুস্থই। কঠিন অসুখ হয়েছে আমার, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। হ্যাঁ তাই তো, এই অসুখ তো যে সে অসুখ না, প্রেমের অসুখ। ভালোবাসার অভাবে, বইয়ের অভাবে রোগটা হয়েছে। বউ এলে নিজে সুস্থ হয়ে মাহাকে নিয়ে ওর লাস্ট কাউন্সিলিং করিয়ে নেবেন আগামীকাল। আমি বলে রেখেছি। ডক্টর ফারাও লাস্ট ডোজের মেডিসিনটা আনিয়ে রেখেছেন। ধন্যবাদ সেহনাত। সেহনাত হেসে ফোন কেটে দিল। মাসুদ অপেক্ষা করছে তার বইয়ের জন্য। আজ বাড়ি ফিরুক মাহা। খুব চালাক হয়েছে তাই না? স্বামীকে সায়স্তা করা শিখে গেছে। ওর এই চতুরতা মজা টের পাবে আজ। কত সাহস মেয়ের! মাসুদের ভালোবাসা পরীক্ষা করে। রাত 11:18। মাহা সবেমাত্র বাড়ি ফিরেছে। সবাই ঘুমিয়ে পড়েছে। মাসুদ একাই জেগেছিল। মাহা চুপি সারে দরজা ঠেলে ঘরে ঢুকল। মাসুদ চোখ বুজে আছে। মাহা পা টিপে টিপে মাসুদের শিওরে এসে দাঁড়ায়। বেশ কিছু সময় মাসুদের চেহারা অবলোকন করে। দাড়িগুলো বড় হয়েছে, গতকালও খেয়াল করেনি মাহা। মাসুদের ঘন দাড়ি মাহার ভালো লাগে। মাহা তো মনে মনে চায় দাড়িগুলো বয়স্কদের মতো লম্বা করে ফেলবে। একটা চাচা চাচা ভাব আসবে, তাহলে কেউ আর মাসুদ চাচার দিকে নজর দেবে না। দিন দিন মানুষটা সুন্দর হচ্ছে। এভাবে সেজেগুজে বাইরে গেলে মেয়েরা তো নজর দেবেই। ওদের কি দোষ? সব দোষ এই জনাবের। মাহা মাসুদের মাথায় হাত রাখল। তাপ বোঝা যাচ্ছে না। মাহা নিজের হাত উল্টে পুনরায় তাপমাত্রা পরখ করে। একদম স্বাভাবিক তাপমাত্রা। মাসুদ নড়েচড়ে উঠতেই মাহা দ্রুত ছিটকে পেছনের দিকে সরে যায়। এরপর হামাগুড়ি দিয়ে খাটের নিচে চলে গেল। মাসুদ ড্রেসিং টেবিলের আয়না দিয়ে বিড়াছানার মতো চার হাত পায়ে এক করে লুকিয়ে থাকা মাহাকে দেখে মুচকি আসে। আতঙ্কে মেয়েটার মুখ শুকিয়ে গেছে। মাসুদ খুকখু করে কেসে ওঠে। বাহাতে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা মেঝের উপর ফেলে জোরে একটা কাশে। মাসুদকে যক্ষা রোগীদের মতো কাশতে দেখে মাহা দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। চোখের পলকে জগ ভর্তি পানি নিয়ে হাজির হলো। মাসুদকে পানি পান করিয়ে বিছানায় শুয়ে দিল সাবধানে। মাসুদ শুয়ে কাতর গলায় প্রশ্ন করে, তুমি কখন এলে? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে অনেক? খালামণিকে ডাকবো? পানি খাবেন? ওষুধ নিয়েছেন? আমি ঠিক আছি। তুমি আবার আসতে গেলে কেন? ঘুরতে গিয়েছিলে, আনন্দ করতে গিয়েছিলে আমাকে রেখে। আমার কি হয়েছে বা হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যাও। আপনিও তো আমাকে আনতে গেলেন না। গেলেই তো চলে আসতাম। কেন যাব? তুমি তো শান্তিতে থাকতে চেয়েছিলে। আমি তো তোমাকে শান্তি দেইনি। এই জন্যই তো আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। আপনি ঝগড়া করতে যাচ্ছেন? না। তুমি কি চাও বলো? আমি আবার কি চাইব? কিছু তো চাও। এই চাওয়ার মধ্যে নিশ্চয়ই আমি নেই। থাকলে তুমি আমার কাছেই থাকতে। ঘুরতে যেতে চেয়েছিলাম বললে রেস্ট চাও, অথচ আমি বাড়িতে আসার আগেই বাবাদের বাড়ি চলে গেলে। তুমি যাও। আমার দেখাশোনা করার জন্য তোমার প্রয়োজন নেই। মাসুদ বালিশে মুখ গুজে শুয়ে রইল। মাহা পেছনে বসে অস্থিরতায় আশফাস করছে। মাসুদ পুনরায় বলে উঠল, যার মনে আমার জন্য দরদ নেই তার সঙ্গে আমি কেন থাকব? তুমি যখন থাকতে চাও না, তখন যেখানে মন চায় চলে যেও। আমি নিজে অনুমতি দিচ্ছি, কেউ কিছু বলবে না। তুমি যাও মাহা, আমি তোমাকে আটকে রাখবো না। মাহার চোখ মাসুদের ফোনে। সাইলেন্ট করে রাখা ফোনটায় অনবরত এসএমএস আসছে উম্মির। তাকে কেন অন্য সেক্টরে নিয়োগ করা হলো? সে কি করেছে? তাকে কিছু কেন জানানো হয়নি? এসব লিখেছে, কল দিচ্ছে। মাহা কল রিসিভ করে সালাম দিল। মাসুদ ভাবল মাহা নিজের ফোনে কথা বলছে, তাই সেটাকে গুরুত্ব দিল না। ফোনের ওপাশ থেকে ভেজা কণ্ঠস্বর ভেসে আসে, আমার অপরাধ কি সেটা তো বলবেন স্যার। উনি এখন ব্যস্ত আছেন। আগামীকাল অফিসে যাওয়ার পর এটা নিয়ে কথা বললে ভালো হয় আপু। রাত অনেক হয়েছে, ঘুমান। কে? মাহা, তুমি কেন ফোন ধরেছ? স্যার কোথায়? এত রাতে স্যারের ফোন তোমার কাছে কেন? মাহার মেজাজ খারাপ হলো। উম্মির ওপর না, মাসুদের ওপর। বিয়ের মিষ্টি খাওয়ানোর পাশাপাশি বউটাকে দেখানো উচিত ছিল। মাহা যেতে চেয়েছিল, মাসুদ সঙ্গে নেয়নি। তাই এখনও অনেকেই জানে মাহা মাসুদের খালাতো বোন।
মাহা নিজ থেকে খুব কম মানুষকে স্বয়ং জানিয়েছে যে তার স্বামী মাসুদ। আজ সেই মানুষদের তালিকায় অম্মিকেও যোগ করবে। বিবাহিত পুরুষের পেছনে লেগে থাকা বেহায়া মেয়েটাকে কিছু গা জ্বালানো কথা না বললে মাহার নিজেরই রাতে ঘুম আসবে না। তাই বেশ জমিয়ে জমিয়ে বলল, আপনার স্যার এখন আমার পাশেই শুয়ে আছে, আর আমাদের সম্পর্কটাই এমন যে একত্রে থাকার জন্য রাত দিন দেখার প্রয়োজন নেই। মানে কি যাতা বলছো? মাসুদ মাহার দিকে ফিরল। দেখল মাহার কানে ধরে রাখা ফোনটা ওর। মাহার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তা দেখে মাসুদ ডান হাতে লাজুক ভঙ্গিতে গলা থেকে ঘাড় অব্দি হাত বুলিয়ে মুচকি আসে। মাহা বলল, যা তা নয় আপু, আপনাকে বোধহয় আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলা হয়নি, তাই অজান্তেই আমার স্পাই হয়ে নানা কাজ করে দিয়েছেন। ভেবেছিলাম যদি পরিচয় জেনে যান তাহলে মাসুদের খোঁজ খবর এভাবে নাও নিতে পারেন, তাই কিছু বলিনি। কিন্তু এমন রাত বিরাতে বিরক্ত করা আমার পছন্দ না। আপনাকে কাজের প্রেসারে দেখতে ভালো লাগছিল না। রাতেও কত চাপে থাকেন কাজের, যে রাত 12টা 1টার পর স্যারকে ফোন দিতে হয়, তাই আপনাকে অন্য সেক্টরে দেওয়া হয়েছে। তোমাদের সম্পর্ক, তোমার কোন পরিচয়? যে শালীন পরিচয় একটা মেয়ে একটা ছেলের ঘরে যখন তখন সেই ছেলেটারই বুকে মাথা রেখে ঘুমাতে পারে, যখন তখন সেই ছেলেটার স্পর্শে মাতোয়ারা হতে পারে। মাসুদ চোখ বড় বড় করে তাকায়। এসব শুনে দ্রুত গিয়ে মাহার কোলে মাথা রাখে। মাহার বাম হাত নিজের চুলে ছুঁয়ে ইশারা করে চুল টেনে দিতে মাহা সেটাও নোট করে বলল, এই যে দেখুন, এখন আপনার স্যার আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, আমি তার চুল টেনে দিচ্ছি। তুমি স্যারের বউ? মাহা মাসুদের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, নিন, এই নির্বোধ অম্মিকে আমার পরিচয় জানান। এত কিছু শুনেও মাসুদ দ্রুত ফোনটা কেড়ে নিয়ে বলল, মাহা আমার একমাত্র বউ অম্মি, আমাদের প্রাইভেট মোমেন্টে আর ডিস্টার্ব না করলে খুশি হব, রাখছি। মাসুদ ফোন কেটে মাহার দিকে তাকালো। মাহা জোরে জোরে চুল টানছে, মনে হচ্ছে সবগুলো চুল আজকে গোড়া থেকে তুলে ফেলবে। মাহা মাসুদের চুল ধরে ঝাঁকিয়ে বলল, আহা অম্মি, কত দরদ! সুন্দরী মেয়ে দেখলে মাথার শব্দ ঠিক থাকে না, তাই না? কি এমন বললাম যে আবার রেগে যাচ্ছ? এত ব্যাখ্যা দিয়ে নরম গলায় কথা বলতে হবে কেন ওই মেয়ের সাথে? তুমি যে বললে আমি বলবো, আমার পেছনে তো লাগছে না, আপনি কেন বলবেন? নিজে আশকারে দিয়ে মাথায় তুলেছেন বলেই তো এই দশা। আচ্ছা, আমার ভুল হয়েছে, এরপর থেকে কঠিন বসের মতো কথা বলবো, ঠিক আছে? এখন বলো, ডেফিনেশন যেভাবে দিলে ওভাবে একটা ট্রায়াল দিলে কেমন হয়? কিসের ট্রায়াল? কি ডেফিনেশন? আপনার না আমাকে প্রয়োজন নেই, সরুন, আমি এক্ষুনি চলে যাব। মাসুদ মাহার কোমর জড়িয়ে শুয়ে রইল। মাহা রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মাসুদ মাথা নাড়িয়ে নরম গলায় বলল, তুমি গেলে আমার কি হবে? কিচ্ছু হবে না, বেশ ভালো থাকবেন। নতুন নতুন সুন্দরী মিষ্টি ভাসিনী পাবেন। আমার দরকার আছে নাকি? আছে, প্রচুর। তুমি গেলে আমার শরীর ভালো থাকবে না, তাপমাত্রা বেড়ে যাবে, অস্থির লাগবে, ঘুম আসবে না, খেতে পারবো না। মিথ্যা কথা। এত কিছু হলে বাড়ি এসে 7 ঘন্টা বসে থাকতেন না, ছুটে গিয়ে নিয়ে আসতেন আমাকে। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু তা তো হবে না। আমি গেলেই তো আপনার শান্তি। প্রেমা সুস্থ, তোমাকে এটা বলতে বলেছিল। তোমার প্রসঙ্গ ব্যতীত ওর সঙ্গে আর কোনো কথা হয়নি আমার। অম্মির বাবা আমাদের বেশ পুরনো এমপ্লয়ি, তাই ওকে কিছু বলতে পারি না। তবে আজ যা করলে তারপর বলতে বাধ্য হতে হবে। এভাবে একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউ চলে গেলে আমার বেশ সমস্যা হবে। মাহা মাসুদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। এই লোক নাকি অসুস্থ? এখন তো একদম সুস্থ, কাশি নেই, গলার স্বরও পরিষ্কার, অর্থাৎ নাটক করছিল। মাহা রেগে বলল, আপনি না অসুস্থ ছিলেন, এখন সুস্থ। সি আই এম পারফেক্টলি ওকে। নাটক করছেন? সেহনাত আবুকে মিথ্যা বলেছেন? মিথ্যা বলিনি, আমার সত্যি কঠিন অসুখ হয়েছে। যতবার বউ চোখের আড়াল হবে আমার ততবার অসুখ হবে। চোখের সামনে না থাকলে সেটা দুঃখের অসুখ, আর সামনে থাকলে সুখের অসুখ। তুমি জলজান্ত একটা অসুখ মাহা। এই অসুখে অসুস্থ হয়ে আমার বেহাল দশা হয়েছে, বুঝতে পারছো না কেন? মাহা অভিমানে মুখ গোমরা করে থাকে। মাসুদ ইশারা করে শাড়ির প্যাকেট দেখিয়ে বলল, শাড়িটা পরে আসো। এত রাতে? অসম্ভব। ওকে, আমি পরিয়ে দিচ্ছি। না, চেঁচালো মাহা। মাসুদ দুষ্টু হেসে বলে, আরে সমস্যা নেই, আমি ভালো শাড়ি পরাই। মনে নেই প্রথম দিন তোমাকে আমি নিজে শাড়ি পরিয়ে দিয়েছিলাম? খারাপ হয়েছিল? আজও সুন্দর লাগবে, আসো। মাহা দ্রুত সরে গিয়ে বলল, না, একদম না। ও বউ, এত নানা করো কেন? মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ বলতে কি সমস্যা? বরটা শান্তিতে থাকুক চাও না কেন? এত নিষ্ঠুর কেন? আমি নিষ্ঠুরী? আপনি শাড়ি পরানোর নাম করে অন্য কাজ করেন। আপনাকে আমি হাড়ে হাড়েই চিনি। শাড়ির নাম মুখে আনবেন না আর এই কথা? তাহলে তো আর শাড়ি পরিয়েই ছাড়ব। মাহার নিচে নেমেই দৌড়। মাসুদও দৌড়াচ্ছে। বিছানার এপাশে ওপাশে পর্দার আড়ালে টেবিলের চতুর্দিক ঘিরে ওদের ছোটাছুটি। হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়ছে মাহা, তবুও থামছে না।
মাসুদও ছাড়বার পাত্র নয়। মন যখন চাচ্ছে বউকে শাড়িতে দেখবে, তখন যাই হয়ে যাক না কেন, আজ বউকে শাড়ি পরাবেই। মাহা দরজা পার করে বাইরে ছুটে যেতে যেতে বলল, ধরতে পারলে পরব। এখন শুধু শাড়ি পরানোতে ক্ষান্ত হব না বউ, করা ওষুধ প্রয়োজন। আজ রাতে তুমি ঘুমানোর চিন্তা বাদ দাও। যেভাবে ছোটাচ্ছ, যতক্ষণ ছোটাবে ততক্ষণ ঘুম থেকে দূরে থাকবে। আজ তোমাকে ছাড়ব না, আমি নালিশ দিব। ওসব নালিশে আমার কিছু যায় আসে না। আর তোমার মুখ দিয়ে এসব নালিশ বের হবে না সেটা আমি জানি। তাই ভয় দেখিয়ে লাভ নেই। একবার ধরি, তারপর দেখো বরকে ফেলে যাওয়ার চিন্তা করে কি পরিণতি হয়। মাহা ছুটতে ছুটতে রান্নাঘরে চলে আসে। মাসুদ রান্নাঘরে ঢুকেই ছিটকিনি তুলে দিল। মাহা আতঙ্কে তাকায়। ছিটকিনি খোলার সাধ্য নেই ওর। ওর থেকে বেশ উঁচুতেই ছিটকিনি। লাফিয়ে খোলার চেষ্টা করতে করতে ওকে মাসুদ ধরে ফেলবে। মাহা দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপায়। মাসুদ গরমে শার্টের ওপরে দুটো বোতাম খুলে বুকে ফু দিল। এরপর শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। মৃদু হেসে বলে, এবার কোথায় পালাবে বউ? মাহা হার মেনে নিল। ক্লান্ত হয়ে তাকের উপরে বসে পড়ে। মাসুদ মাহার কাছে গিয়ে ওকে পাজাগোলা করে তুলে নিল। মাহা দুহাতে মাসুদের গলা জড়িয়ে ধরে। মাসুদ ছিটকিনি খুলে মাহাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে বেডরুমে আসে। মাহাকে বিছানার উপর বসিয়ে শাড়ি বের করে দরজা লাগিয়ে দিল মাসুদ। মাহা করুণ চোখে তাকায়। মাসুদ অনর কণ্ঠে বলে, ওভাবে তাকালেও আজ গলব না। কিছুটা থেমে মাসুদ পুনরায় বলল, গলব তো, বিশেষ ঔষধিতে। প্রস্তুত সেটা দেওয়ার জন্য? মাসুদের চোখের সংকেতে মাহা নিজের দৃষ্টি নত করে ফেলল লজ্জায়। মনে মনে বলল, আপনার এই অসুখ যেন সারা জীবন থাকে মাসুদ। আপনার এই প্রেমাসুখ আমার সব থেকে প্রিয় সুখ। সুখের শুরুটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল, শেষটা যেন আপনাকে ঘিরেই হয়। ভালোবাসি আপনাকে। নরনারীর ভালোবাসা কি সেটা বোঝার পর থেকে শুধু আপনাকেই ভালোবাসি। মাসুদ মাহাকে শাড়ি পরিয়ে ওকে বিছানায় বসিয়ে রেখে লাইট অফ করল। জানালার পর্দা সরিয়ে কাঁচ লাগিয়ে দিল। চাঁদের আলোতে মাহাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মাসুদ মাহার সামনে এসে বসে। মাহার হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পড়ে ধীরকণ্ঠে বলল, ভালোবাসি মাহা, স্ত্রী এবং প্রেয়সী হিসেবে। বিয়ের আগে কি সম্পর্ক ছিল সেটার উপর ভিত্তি করে নয়। এই পবিত্র বন্ধনটির কারণে আমার মনে তোমার জন্য যে অনুভূতি জন্মেছে তা মৃত্যুর আগ অবধি মিটবে না। কথা দিচ্ছি, সারা জীবন আগলে রাখবো, ভালোবাসবো, সব আবদার মেটাবো, সকল ইচ্ছা পূরণ করব, সব কথা শুনব, সব রাগ সহ্য করব। সব কিছুর পরিবর্তে তুমি শুধু দুটি কথা দাও মাহা, ঝগড়া, রাগ, মারামারি, কাটাকাটি যাই হোক না কেন, আমাকে ছাড়া বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, চাচা, ফুপু, মামাসহ কারো বাড়ি যাবে না। আর আমি যা বলবো তাই মেনে চলবে? পারবো না। মাসুদ ঈষৎ বিস্ময় নিয়ে প্রশ্ন করে, কি, কেন? আপনার লাস্ট লাইনের জোর অনেক। যা বলবেন তাই মেনে চলার মধ্যে সব কিছু পড়বে। মাসুদ বিরক্ত হয়ে বলল, বইয়ের এই অতিরিক্ত বুদ্ধি আমাকে ডোবাবে। আগামীকাল গিয়ে বোকা বানানোর কাউন্সিলিং করাবো আমি। বুঝবে লস হয়েছে, এই লোকসানের ক্ষতিপূরণ আগে নিয়ে নিই, তারপর বাকি সব দেখছি। মাসুদ মাহার দিকে এগিয়ে যেতেই মাহা পিছিয়ে যায়। এক পর্যায়ে দেওয়ালের সাথে মিশে গেল পিঠ। লাজুক আরক্ত চেহারা মাহার। মাহার কপালে এসে পড়া একগুচ্ছ অবাধ্য চুল ওর কানের পিছনে গুজে দিল মাসুদ। মাহা চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। মাসুদ হেসে মাহার কপালে ঠোঁট ছোঁয়ায়। মাহা চোখ বুজে নেয় সুখে। এরপর খুবই স্বল্প স্বরে আওড়ে ওঠে, ভালোবাসি। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।